এমসিবির ভেতরে সম্পূর্ণ কিভাবে কাজ করে আমরা ডিটেলসে জানব। লাইটটা জ্বলছে, প্লাস দিয়ে আমি শর্ট করব। সি ক্যাটাগরির এমসিবি বাসাবাড়িতে ম্যাক্সিমাম জায়গাতে আমরা বর্তমানে ব্যবহার করি 25 ওয়াট, 17.18 অ্যাম্পিয়ারের বেশি কোনটা আছে দেখ, বায়োমেট্রিক স্ট্রিপ হিট হবে তখন এই জিনিসকে ধাক্কা দেবে। এই জিনিসকে যখন ধাক্কা দেবে, প্লাসের মাধ্যমে যখন শর্ট করছি, দেন আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 31 নম্বর ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে জানবো। সেটার নাম হচ্ছে এমসিবি। এই এমসিবি একটা প্রোটেকশন ডিভাইস। এটা ইলেকট্রিক্যাল সিস্টেম, যেটা হচ্ছে বাসা বাড়িতে বা ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, সব জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা সম্পর্কে আমরা খুবই ডিটেলসে জানবো এবং এমসিবির ভেতরে সম্পূর্ণ কিভাবে কাজ করে, একটা এমসিবি কিভাবে খুলতে হয় আমরা ডিটেলসে জানবো। এটা খুবই জটিল মেকানিজম মানুষ মনে করে, কারণ ব্যাখ্যা দেওয়ার মতো খুব কম মানুষ আছে, সেজন্য মানুষ এটাকে খুব জটিল মনে করে। আমি খুব সহজভাবে এই বিষয়টা আজকে শেখাবো। তবে এমসিবি এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। একটা এমসিবি সম্পর্কে যদি আপনি খুব ভালোভাবে আইডিয়া নিতে পারেন, তাহলে অন্যান্য সার্কিট ব্রেকার বা প্রোটেকশন ডিভাইস সম্পর্কে অটোমেটিকলি আইডিয়া চলে আসবে। আজকের ভিডিওতে আমরা এমসিবি কত ধরনের হয় এবং এই যে টাইমের যে একটা রেটিং থাকে, কোন কোন জিনিস চালানোর জন্য কী ধরনের এমসিবি লাগানো হয়, কত অ্যাম্পিয়ারের এমসিবি পাওয়া যায়, তার পাশাপাশি এসপি, ডিপি, টিপি, টিপিএন, 4পি এই বিষয়টা কি বা এমসিবি সিম্বলটা কি সেটা সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। এবং আমরা দুইটা পর্যায়ে ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করব। একটা হচ্ছে আমাদের যে এমসিবিটা আছে, এটা দেখেন, এটা সম্পূর্ণ বাস্তবিক একটা রূপ। একটা এমসিবি আমরা খুলেছি, আমরা সরাসরি একটা নতুন এমসিবিও খুলবো, অর্থাৎ আমরা একটা নতুন এমসিবি নিব, নেওয়ার পরে এটা কিভাবে খুলতে হয় সেটা আমরা দেখাবো। খোলার পরে ডিটেলসে তো জানবো। তার পাশাপাশি আমরা হোয়াইট বোর্ডে থিওরিটিক্যালভাবে আঁকিয়ে যতটুকু ব্যাখ্যা করলে একটা এমসিবি সম্পর্কে ডিটেলসে জানা যায়, ততটুকু আমরা আঁকিয়ে আমরা বিষয়টাকে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে আমরা বিষয়গুলো খুব সুন্দরভাবে মনে রাখতে পারবো। তার পাশাপাশি আমরা লোড ক্যালকুলেশন সম্পর্কে জানবো। একটা বাসা বাড়িতে কী মানের এমসিবি লাগাইতে হবে বা কত মানের এমসিবি আমরা লাগাইতে পারবো, এই যে ডিটেলসে আমরা কমপ্লিট করব। আজকের ভিডিওটা তুলনামূলক অনেক লম্বা হবে, কারণ আজকে অনেক বড় একটা টপিক। এই যে এমসিবি সিলেকশন অ্যান্ড ক্যালকুলেশন, এটা একটা অনেক বড় একটা টপিক, এটা নিয়ে একটা ভিডিও করা যায়। তবে যেহেতু আমি মনে করি যে আমার এই এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের যে মানুষগুলো আছে, যারা প্রথম থেকে দেখছে, তারা সিরিয়ালে ভিডিওগুলো দেখার জন্য খুব বেসিক তাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যেহেতু যাব, এখন আমরা এক ভিডিওতে এটা কভার করার চেষ্টা করব। আমরা প্র্যাকটিক্যালও দেখব, তার পাশাপাশি থিওরিটিক্যালভাবে ব্যাখ্যাগুলো করব, ক্যালকুলেশনগুলো করব। তবে যদি মনে করেন যে ভিডিওটা অনেক লম্বা, আপনার দেখতে সমস্যা হচ্ছে, তাহলে 2 দিনে ভিডিওটা দেখেন বা 3 দিনে ভিডিওটা দেখেন, কিন্তু চেষ্টা করবেন একদিনেই ভিডিওটা কমপ্লিট করার। যদি একদিনে কমপ্লিট করেন তাহলে আপনি অনেক বিষয়গুলো সম্পর্কে জানবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আজকে আপনি যতখানি বিষয়গুলো শিখবেন, ততখানি বিষয় আপনি অন্যান্য জায়গাতে কখনো একসাথে এত কিছু পাননি, এটা আমি ধারণা করে নিতে পারি। তো যাই হোক, এখন আমরা সরাসরি চলে যাব। প্রথমে আমরা একটু আলোচনা করি যে এমসিবি এটা একটু দেখতে কেমন। এই যে এটা হচ্ছে দেখেন একটা এমসিবি, এটাও একটা এমসিবি। আমি আরেকটা এমসিবি দেখাই, ধরেন যে এটা আরেকটা এমসিবি, একই কোম্পানির এমসিবি, দুইটা দুই রকম। আমি যদি এইভাবে গঠনের উপরে ভিত্তি করে দেখাই, গঠনের উপরে ভিত্তি করে এমসিবি 4 প্রকার। কেমন? একটা হচ্ছে সিঙ্গেল পোল, একটা ডাবল পোল, একটা ট্রিপল পোল, আর একটা 4 পোল বা টিপিএন যাকে বলা হয়, সেটা সম্পর্কে আমরা ব্যাখ্যা করছি। তার আগে একটা এমসিবি সম্পর্কে জানি। এমসিবি অর্থ হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, অর্থাৎ এই এমসিবির কাজ হচ্ছে ওভারলোড প্রোটেকশন এবং শর্ট সার্কিট প্রোটেকশন দেয়। এখন ওভারলোড আর শর্ট সার্কিট বিষয়টা কি? শর্ট সার্কিট মানে আপনার ফেজ আর নিউট্রাল এক জায়গা যখন হয়ে যাবে, তখন আপনার তার পুড়ে যাবে, তাই না? তার পুড়ে যাবে, বা যদি আপনি কাট আউট লাগান সেক্ষেত্রে কাট আউটটা পুড়ে যাবে, বা যদি আপনি ফিউজ ব্যবহার করেন ফিউজটা পুড়ে যাবে। কিন্তু আপনাকে ম্যানুয়ালি যায় স্ক্রু দিয়ে একটা নতুন একটা তার দিয়ে রিপ্লেস করতে হয় ফিউজটা।
তো এটা একটা সমস্যা। আর যদি ফিউজ ব্যবহার না করেন তাহলে গোটা বাড়ি আগুন ধরে যাবে, যদি ফেজ নিউট্রাল আপনার এক জায়গা হয়ে যায়, মানে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ ফেজ নিউট্রাল যদি এক জায়গা হয়ে যায় তাহলে সাথে সাথে তারটা পুড়ে যাবে। এখন তারকে প্রোটেকশন দেওয়ার জন্য বা শর্ট সার্কিটকে প্রোটেকশন, এটাকে বলা হয় শর্ট সার্কিট। ফেজ আর নিউট্রাল এক জায়গা হওয়া মানে শর্ট সার্কিট। এই শর্ট সার্কিটকে প্রোটেকশন দেওয়ার জন্য ফিউজ ব্যবহার করা আগে হতো, এখন বর্তমান সময়ে এমসিবি ব্যবহার করা হয়। প্রোটেকশন ডিভাইস অনেক ধরনের হয়ে থাকে, এমসিবি, এমসিসিবি, আরসিসিবি, আরসিবিও, তারপরে এমপিসিবি, আরও অনেক ধরনের প্রোটেকশন ডিভাইস হয়ে থাকে। তবে সবথেকে বেশি ব্যবহার হয় এমসিবি। অন্যান্য প্রোটেকশন ডিভাইস আলাদা আলাদা কাজের জন্য, কিন্তু বাসা বাড়ি থেকে শুরু করে ইন্ডাস্ট্রি পর্যন্ত এমসিবির ব্যবহার প্রচুর পরিমাণে। তাই আগে আমরা এমসিবি সম্পর্কে জানবো, তারপরে আমরা অন্যান্য বিষয়ে আলোচনা করব। আচ্ছা, এখন এটা সাধারণ একটা সুইচের মতো আপনি কাজ করাইতে পারেন। এটা দেখেন, এখানে একটা পোর্ট আছে, এখানে একটা পোর্ট আছে, এটা সম্পূর্ণ একটা সুইচ। কিভাবে সুইচটা অন অফ করা যায় আমরা একটু দেখি। আমার কাছে ধরেন ফেজ আর নিউট্রাল দুইটা পাওয়ার সোর্স আছে, একটা হচ্ছে ফেজ আর একটা হচ্ছে নিউট্রাল। এখন আমি একটা সিঙ্গেল পোল বা এসপি টাইপের একটা এমসিবি নেব। তাহলে এই সিঙ্গেল টাইপের এই এমসিসিবিটা আমরা একটু আঁকানোর চেষ্টা করি। ধরেন আমি এইভাবে আঁকাই, এটা ধরেন আপনি উঠানামা করে অন অফ করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমি ফেজের সাথে এটা লাগাই দিলাম। এখানে আমরা সরাসরি একটা লাইট লাগাবো। এখন লাইটের সঙ্গে আমরা নিউট্রালটা লাগিয়ে দিব। এখন এখানে আমরা ধরেন আমাদের পাওয়ার 230 ভোল্ট এসি। তাহলে দেখেন এই এমসিবিটা দিয়ে আমরা সুইচের মতো অন অফ করতে পারছি। তাহলে আমরা এমসিবিটাকে ব্যবহার করব কেন? এখন এমসিবির একটা রেটিং আছে। আমরা যদি এমসিবিটা খুব ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবেন, দেখেন এখানে একটা রেটিং দেওয়া আছে। এই যে একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে C6। এই 6 মানে কি? এটা হচ্ছে 6 অ্যাম্পিয়ারের এমসিবি সি ক্যাটাগরির। এটা ফলো করবেন, মানে এই জিনিসটাই ফলো করতে হবে। উপরে লেখা আছে A60, দেখেন A60, এটা ফলো করব না, আমরা সিটা ফলো করব। এই যে, তো এইভাবে পাশাপাশি লেখা থাকে যে কোন মানের এটা এমসিবি। তাহলে এটা আমরা সি মানে কি? সি মানের। তাহলে সি ক্যাটাগরির এমসিবি বাসা বাড়িতে ম্যাক্সিমাম জায়গাতে আমরা বর্তমানে ব্যবহার করি, সব জায়গাতে সি মানের ব্যবহার করা হয় গণহারে। তো সেটা সম্পর্কে আমি ক্লিয়ার করব। তাহলে এমসিবিটা কি করছে, যখনই আপনার ধরেন ওভারলোড হবে, ওভারলোড যখনই হবে তখন এমসিবিটা অটোমেটিক নিচে নেমে যাবে। এখন আপনি এই যে এইভাবে সুইচটা অন বা অফ করতে পারছেন, কিন্তু অন করে রেখে দিলেন। অন করে এটা সুইচ হিসাবে ব্যবহার না করাই উচিত, যেহেতু এটা একটা প্রোটেকশন ডিভাইস। এটা অন করে রাখলেন, এখন আপনি বাইরে দিয়ে আলাদা কোনো সুইচ লাগিয়ে কোনো কিছু কন্ট্রোল করছেন। এখন কোনো কারণে দেখা যাচ্ছে যে এখানে আমার এই যে ফেজ, এটা কিন্তু ফেজ আর এটা নিউট্রাল, এই ফেজ আর নিউট্রালটা শর্ট হয়ে গেল। যদি শর্ট হয়ে যায় তাহলে অতিরিক্ত কারেন্ট সাথে সাথে ফ্লো হওয়ার চেষ্টা করবে এবং সাথে সাথে এমসিবিটা নেমে যাবে। এটাই হচ্ছে এমসিবির বৈশিষ্ট্য। এখন এমসিবি রেটিংটা সম্পর্কে জানি। এমসিবির যে আমরা 6 অ্যাম্পিয়ারের রেটিং দেখলাম, 6 অ্যাম্পিয়ার যদি হয় তাহলে বুঝতে হবে 6 মানে এই যে আমাদের এমসিবির একটা রেটিং দেওয়া আছে, ধরুন সি মানের এমসিবি 5 থেকে 10 গুণ যত রেটিং দেওয়া আছে তত ইয়াতে কাজ করে, তত অ্যাম্পিয়ারে কাজ করে। তাহলে 6 অ্যাম্পিয়ার যদি হয় তো 6কে যদি আমি 5 দিয়ে গুণ করি, 5 × 30, তাহলে 30 অ্যাম্পিয়ারের বেশি যদি লোড পায় সে ট্রিপ করা শুরু করবে, একটা নির্দিষ্ট সময় পর ট্রিপ করবে। আর শর্ট সার্কিট যদি হয় কোথাও, তাহলে দেখা যাচ্ছে যে আপনার শর্ট সার্কিটে যদি আপনার একটা তারের উপরে ভিত্তি করে শর্ট সার্কিট হলে দেখা যাচ্ছে যে কয়েক মিলি সেকেন্ডের জন্য 200-300 অ্যাম্পিয়ার পর্যন্ত চলে যায়। তখন এর থেকে বেশিও হতে পারে, তার কতখানি মোটা তার উপরে ভিত্তি করে, তাহলে সাথে সাথে এমসিবিটা নেমে যায়। তার মানে এমসিবি দুই ধরনের প্রোটেকশন দেয়, একটা হচ্ছে শর্ট সার্কিট আর একটা হচ্ছে ওভারলোড। মেন কথা কি, এখন আমার এটা শর্ট সার্কিট দেখালাম, শর্ট সার্কিট হলে এমসিবিটা ট্রিপ করবে। আবার যদি মনে করি যে আমার এখানে আমি 6 অ্যাম্পিয়ারের এমসিবি লাগাবো, কিন্তু আমি এখানে ইউজ করছি, মানে যেটা ইউজ করব সেটা হচ্ছে 60 অ্যাম্পিয়ার, তাহলে সাথে সাথে দেখা যাচ্ছে কিছুক্ষণ একটা পর এই এমসিবিটা
নেমে যাবে, কারণ কোথায় 6 অ্যাম্পিয়ার রেটিং দেওয়া আছে, 6 অ্যাম্পিয়ারের রেটিং যেটা দেওয়া আছে সেটা সর্বোচ্চ লোড ক্ষমতা সময়ের উপরে ভিত্তি করে 5 থেকে 10 গুণ। তাহলে 6×10 = 60, এটা মানে 60 অ্যাম্পিয়ার সহ্য করতে পারবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর এমসিবিটা নেমে যাবে। আমি যদি 60-এর জায়গাতে দেখা যাচ্ছে যে এখানে আমি 100 অ্যাম্পিয়ার দিলাম, 100 অ্যাম্পিয়ার এখানে লোড দিলাম 6 অ্যাম্পিয়ারের এমসিবিতে, তাহলে সেটা খুব দ্রুত ট্রিপ করবে আর কি। এই রেটিংটা নিয়ে অনেকে কনফিউজ হন, সেটা সম্পর্কে এখন আমি ক্লিয়ার ধারণা দিব, সেটার জন্য একটু সময় লাগবে একটু। এখন এটা হচ্ছে সিঙ্গেল পোল, আর ডাবল পোল কি হয়, জাস্ট 2টা এমসিবি পাশাপাশি বসিয়ে দেওয়া হয়। এখন দেখেন ডাবল পোল বিষয়টা কিভাবে কাজ করে। এই যে ধরেন আমি এখানে আরেকটা এমসিবি লাগাবো, আরেকটা সেকশন করব, একই সাথে যেন অন অফ করা যায় সেই সেকশনটা আমি করব। এই যে এটা আমার আরেকটা এমসিবি। এখন বলছি কেন ডাবল পোল ব্যবহার করা হয়, কেমন ট্রিপল পোল ব্যবহার করা হয় সেটা আমি বলছি। তাহলে আমার কাছে যে নিউট্রালটা আছে না, এই যে নিউট্রালটা সরাসরি আমি এই এমসিবিতে লাগিয়ে দিব। এখন দেখেন আমার এটা ফেজ, এটা নিউট্রাল। এখন আমি একটা লাইট চালাবো, সেই লাইটটা আমার ধরে নিচ্ছি যে এটা লাইট। এখন লাইট কিন্তু ফেজ আর নিউট্রাল দিলে চলবে। তাহলে আমি কি করলাম, ফেজ এই এমসিবিটা দিয়ে দিলাম, এই ফেজটা এখন সরাসরি আমি ওপাশে নিয়ে চলে গেলাম। এই ফেজটা আমি সরাসরি এই লাইটে দিয়ে দিলাম। এখন একটা নিউট্রাল দিতে হবে। এখন নিউট্রালটা আমরা এমসিবির মাধ্যমে দিব, সেটা হচ্ছে নিউট্রালটা এখানে লাগিয়ে দিলাম, এই নিউট্রালটা সরাসরি লাইটে লাগিয়ে দিলাম। তাহলে এখন দেখেন আমার ফেজ এবং নিউট্রালে দুইটাই এমসিবি লাগানো আছে। এখন এটা দুইটা একসাথে কানেক্ট করা হয়। এখন ডিপিতে কি হয়, দুইটা একসাথে কানেক্ট করা থাকে, সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। দেখেন এই যে দুইটা দেখেন সেকশন, খুব ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন এখানে দুইটা সেকশন, হ্যাঁ দুইটা সেকশন, দেখেন কাটা আছে মাঝখানে দুইটা সেকশন। তাহলে এটা আমরা একসাথে অন অফ করতে পারছি। এখানে একটা সিস্টেম করা আছে যেন দুইটা একসাথে অন অফ করা যায়। এটার সাথে দুইটা জিনিস এভাবে লাগানো আছে, দুইটা একটা সুন্দর কাটা দিয়ে লাগানো আছে। তাহলে দুইটা একসাথে আমি অন অফ করতে পারছি, একটা অন অফ হলে দুইটা অন অফ হয়ে যাবে। একইভাবে কাজ করবে ওভারলোড এবং শর্ট সার্কিটে। এটা কেন ব্যবহার করা হয় ডিপি, এখন ধরেন আপনি পোল থেকে বাসা বাড়িতে লাইনটা নেবেন, এখন ফেজ আর নিউট্রাল তো ওখানে ইউজ করা আছে। এখন সবসময় আমরা কি জানি, ফেজে সুইচিং করি। এখন কোনো কারণে যদি কেউ ওই পোলের লাইনটা বা মিটারের লাইনটা উল্টা করে লাগায় বা ঘুরিয়ে দেয়, তখন আমার যেটাতে সুইচিং করা না থাকবে সেটা দিয়ে ফেজ চলে আসবে, তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য আমাদের ডিপি ব্যবহার করা হয়। ডিপি থাকলে পোলের লাইন আপনি যেভাবেই ঘুরান না কেন, ফেজ আর নিউট্রাল যেভাবে কানেকশন দেন না কেন, সবসময় আপনার লাইনটা কাট অফ থাকবে যদি আপনি এমসিবিটা অফ করে রাখেন। আর আমি কি বললাম, ডিপিতে এমসিবিটা দুইটা এমসিবি কানেক্ট করা থাকে, টিপিতে 3টা এমসিবি, আর টিপিএন বা 4পিতে 4টা এমসিবি। এখন টিপি আমরা কোথায় ব্যবহার করব, 3 ফেজ যে মোটরগুলো চালায় না সেটাতে আমরা টিপি ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব সেটা আমরা একটু উদাহরণ দেখি, তারপরে আমরা সরাসরি আমরা খুব সুন্দরভাবে জটিল জিনিসটাকে খুব সহজভাবে জানার চেষ্টা করব। ধরেন আপনার একটা ইন্ডাকশন মোটর আছে, এটা একটা মোটর, হ্যাঁ, E1 V1 W1 W2 U2 V2, এটা ধরে নিলাম একটা ডেল্টা কানেকশন মোটর। তাহলে একটা ফেজ, দুইটা ফেজ, 3টা ফেজ, মোটরের 3টা ফেজ আছে। এই মোটর, এটা একটা মোটর, 3 ফেজের মোটর, তাহলে 3টা কানেকশন আছে। এখন আমি এই মোটরটাকে অন অফ করব, সেক্ষেত্রে যদি এরকম হয় যে কোনো একটা ফেজ আগে অন করলাম, কোনো একটা ফেজ পরে অফ করলাম বা অন করলাম, সেক্ষেত্রে একটা মোটর পুড়ে যাবে। মোটরের 3 ফেজ মোটরের বৈশিষ্ট্য কি, সব ফেজ একসাথে দিতে হবে, সব যদি অফ করতে চাই সব ফেজ একসাথে অফ করতে হবে। তাহলে এই সমস্যার সমাধানের জন্য আমরা 3টা পোলের এমসিবি ব্যবহার করব। কেমন, এই যে এখানে ধরেন আমার এটা একটা 3টা পোলের এমসিবি, 1টা 2টা 3টা। আমরা পোল থেকে যে লাইনটা পাবো, এটা কি কি পাই, রেড, ইয়েলো, তারপর ব্লু। কালার দেখার দরকার নাই, আমরা 3টা লাইন পাই। আর
আরেকটা আমরা পাই সেটা হচ্ছে নিউট্রাল এরকম। তাহলে আমরা 3 ফেজ মোটর যদি কন্ট্রোল করতে চাই তাহলে আমরা কি করব, এই যে আমাদের এখানে যে এতগুলা কানেকশান আছে, রেড, ব্লু, মানে সরি এটা হচ্ছে ইয়েলো, তারপর এটা ব্লু আর এটা নিউট্রাল। তাহলে আমি কি করব, কানেকশানটা করব প্রথমে যে আমার কাছে যে রেডটা আছে, এই যে রেডটা লাগিয়ে দিলাম, আর এখান থেকে ঘুরে আসবে উপর থেকে। সবসময় এমসিবির নিচে কানেকশান দেওয়ার চেষ্টা করবেন, সবসময় নিচ দিয়ে কানেকশান দিবেন, উপর থেকে বের হয়ে আসবে। এটা গেল। তারপরে আমার ব্লু মানে ইয়েলো, এখন ইয়েলোটা আমি এই যে এবার দিয়ে দ্বিতীয়টাতে দিলাম, আর এই যে কানেকশানটা আমরা এটাতে দিলাম। এখন বাকি আছে কি, ব্লু। তাহলে ব্লুটা আমরা কি করব, এই যে ব্লু, বিতে ব্লু, ওয়াইতে ইয়েলো, এনতে নিউট্রাল, আরতে রেড, এটা আমরা সেম এখানে দিলাম, আর এই যে এখান থেকে এসে আমরা সরাসরি মোটরের এই কানেকশানটা দিয়ে দিলাম। এখন এমসিবিটা আমরা অন অফ করে মোটরটাকে খুব সুন্দরভাবে অন অফ করতে পারবো। তাহলে এখানে যে মানে যে এমসিবিটা ব্যবহার করব সেটা হচ্ছে টিপি বা ট্রিপল পোল এমসিবি। এখন 4PN কখন ব্যবহার করা হয়, 4P বা TPN এখানে লেখা আছে দেখেন, TPN বা 4P। এখন 4P মানে TPN মানে কি, টিপি এবং নিউট্রাল সহ। নিউট্রাল হলে আরেকটা এমসিবি আমাকে অ্যাড করতে হবে। আমি যদি চাই যে আমার মেন পাওয়ারটাকে অন অফ করবো, সেক্ষেত্রে মেন পাওয়ারে দেখা যায় 3 ফেজে রেড, ইয়েলো, ব্লু এবং নিউট্রাল, মোট 4টা তার থাকে। এই 4টা সেকশনকে অন করার জন্য একসাথে 4টা এমসিবিকে লাগানো থাকে, সেটাকে আমরা বলবো TPN বা 4P। আশা করি আমি এটা বোঝাতে পেরেছি। এখন অ্যাম্পিয়ারের বিষয়টা আমি বললাম, এখন সরাসরি আমরা লোড ক্যালকুলেশনে যাব, তারপরে আমরা এমসিবিটা কিভাবে কাজ করে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব। জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, তবে আমি মনে করি জাস্ট এটা আপনারা মনে রাখেন, এমসিবি একটা এমন একটা সুইচ যেখানে শর্ট সার্কিট বা ওভারলোড যদি হয়, সাথে সাথে সেটা সিস্টেমকে অফ করে দেয়। তার এই যখন অফ করে দিবে তখন যেটা আপনি চালাচ্ছেন সেটার একটা প্রোটেকশান হয় আর কি। দেখা যাচ্ছে আপনার কম্পিউটার হতে পারে, বা টিভি হতে পারে, বা ফ্যান হতে পারে, বা অন্যান্য ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বা ডিভাইস হতে পারে। এখন আমরা সরাসরি লোড ক্যালকুলেশনে যাব। এখন এমসিবি সিলেকশানের বুদ্ধি হচ্ছে, আপনারা যত মানের এমসিবি লাগাবেন তার থেকে 25% মানে লোড কম ইউজ করবেন। বিষয়টা বোঝার আগে আমরা বলি, এমসিবি ধরেন ABCDK Z, এই মোট ABCDK Z মোট 6টা ক্যাটাগরির এমসিবি হয়। আমরা বাসা বাড়িতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করি সি টাইপ, কিন্তু এটা একটা স্মার্ট সলিউশন না। এখন আমি বলি ABCDK Z এই বিষয়গুলো কি দেখেন, এতে লেখা আছে ইলেকট্রনিক্স এ টাইপ, যেটা এ টাইপ, সেখানে সি জায়গায় লেখা থাকবে এ, অর্থাৎ এটা এ উপরে একটা লেখা আছে, তাই এটা এখানে এ কোড দেওয়া আছে। তাই আমি অন্য আরও কিছু কোম্পানির এমসিবি দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে আরও অন্যান্য কোম্পানির এমসিবি। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে প্রদীপ কোম্পানির এমসিবি। এখানে দেখেন খুব সুন্দরভাবে যদি আপনি দেখেন, এখানে লেখা আছে সি দিয়ে 10, সি দিয়ে 10 মানে কি, এটা হচ্ছে সি রেটিংয়ের 10। তারপরে এটা ওয়ালটন কোম্পানির, দেখেন সি দিয়ে 10 আছে, তার মানে সি ক্যাটাগরির 10 অ্যাম্পিয়ার। এটা সি এখানে দেওয়া আছে, এটা এই উপরে কিসের জন্য গ্লোব কোম্পানি দিয়েছে, এটা গ্লোব কোম্পানি ভালো করে জানে, এটা দেখার দরকার নাই, জাস্ট সিটা ফলো করবেন, বা এরকম কোডই দেওয়া থাকবে, শর্ট কোড। তাহলে ABCDK Z এই ধরনের এমসিবিগুলো হয়, দোকানে যেয়ে বললে তারা বের করে দিয়ে দিবে। তবে বর্তমান সময়ে বাংলাদেশে সি ক্যাটাগরির বাইরে এমসিবি খুব কম পাওয়া যায়। সি ক্যাটাগরি মানে সি রেটিংয়ের এমসিবি। এখানে কেউ মনে করতে পারেন এ কোয়ালিটি ভালো, বি কোয়ালিটি খারাপ, সি কোয়ালিটি আরও খারাপ, ডি কোয়ালিটি আরও খারাপ, এরকম না। বিষয় হচ্ছে এই যে 6 রকম কাজে ইউজ করা হয়, তার মধ্যে যে আমরা এই ক্যাটাগরিটা ব্যবহার করি সেটা হচ্ছে ইলেকট্রনিক্স ল্যাব বা ইকুইপমেন্ট। যে আমরা ইলেকট্রনিক্সের যে ল্যাবের যে ইকুইপমেন্টগুলো থাকে, যেমন আমাদের দেখা যাচ্ছে আপনার কোনো দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আমাদের ল্যাবের ইনস্ট্রুমেন্টগুলো থাকে, যে বিভিন্ন আমরা টেস্ট করি, সয়েল টেস্ট করি, বা ওয়াটার টেস্ট করি, বা দেখা যাচ্ছে ময়েশ্চার টেস্ট করি, বা দেখা যাচ্ছে ল্যাবে যে কাজগুলো হয়, যে মেশিনগুলো ব্যবহার করা হয় গবেষণার কাজে বা রিসার্চের কাজে, সেগুলো একটু সেন্সিটিভ, সেজন্য সেখানে
এ টাইপের গুলা ব্যবহার করা হয়। এটা দেখেন 2 থেকে 3 গুণ, অর্থাৎ যত রেটিং দেওয়া থাকবে তার থেকে 2 থেকে 3 গুণের বেশি সে লোড নিতে পারবে না। কিন্তু যেটা সি রেটিং সেটা 5 থেকে 10 গুণ, তাহলে এটা অনেক বেশি। তার মানে আমরা ল্যাবে যে জিনিসগুলো ব্যবহার করি সেটা হচ্ছে মানে এ টাইপ ব্যবহার করি। আর যদি বি টাইপ ব্যবহার করি সেটা হচ্ছে টিভি বা ল্যাপটপ বা ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করি এই রিলেটেড, টিভি, ল্যাপটপ বা দেখা যাচ্ছে যে আপনার কোনো ইনভার্টার, এই ধরনের জায়গাগুলোতে আমরা বি টাইপের এমসিবি ব্যবহার করি। সি টাইপের এমসিবি আমরা ব্যবহার করি এসি, আমাদের যে এয়ার কন্ডিশনার বা রেফ্রিজারেটর যেটা হচ্ছে আমরা ফ্রিজ বলি, বা দেখা যাচ্ছে ছোটোখাটো কোনো একটা মোটর কন্ট্রোল করার জন্য আমরা সি রেটিংয়ের এমসিবি ব্যবহার করি। কিন্তু দেখেন আমরা বর্তমানে বাংলাদেশে যারা আছি সবাই গণহারে সি রেটিংয়ের এমসিবি ব্যবহার করি, যেটা ভুল। এখানে বলেই দিচ্ছে যেটা এই সি রেটিং হচ্ছে 5 থেকে 10 গুণ। সেই জন্য আমরা দেখা যায় যে ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করি, কম্পিউটার বা টিভি, খুব একটা ভালো প্রোটেকশন দেয় না। এটার কারণই হচ্ছে দেখেন আমরা ঠিকমতো রেটিং অনুযায়ী ব্যবহার করতে পারি না, কারণ কোম্পানি ঠিকভাবে শেখাতে পারে না, প্রচার করতে পারে না, মানুষ জানে না, মানুষ দক্ষ না, ইলেকট্রিশিয়ানরা দক্ষ না, বিধায় এই সমস্যাটা হয়। সেই জন্য বর্তমানে সি রেটিংয়ের বাইরে কোনো এমসিবি পাওয়া যায় না বললেই চলে বাংলাদেশে। বর্তমান সময়ে পাবেন, কিছু কিছু জায়গাতে পাওয়া যায়, কিন্তু খুব কম, এতই কম যে আপনি আশেপাশে সচরাচর দোকানে, এমনকি দোকানদাররা কী করবে, যেটা চলবে না সেটা তো দিবে না। এখন মিস্ত্রিরা কি মনে করে, একটা এমসিবি লাগাই দিল, এমসিবি মানে ওভারলোড, শর্ট সার্কিট, প্রোটেকশন দিবে, হয়ে গেল, যে কোনো প্রোটেকশন দিতে পারে এরকম মনে করে, কিন্তু না, এরও একটা রেটিং আছে। তাহলে আমরা ইলেকট্রনিক্সের ল্যাবের ইকুইপমেন্টের জন্য আমরা এ মানের ব্যবহার করব, যদি আমাদের কাছে থাকে, এটা থাকার উপরে ডিপেন্ড করবে। আর বি মানের ব্যবহার করব টিভি, ল্যাপটপ বা এই ধরনের জিনিস। আর সি মানের এমসিবিটা ব্যবহার করব এসি, স্মল মোটর বা ফ্রিজ এক্ষেত্রে। আর ডি হচ্ছে তার থেকে হাই, তাতে মানে অনেক বেশি, এটা হচ্ছে অনেক বেশি অ্যাম্পিয়ার যেখানে কনজিউম করে, সেখানে আপনার সি মানের মানে ডি মানের এমসিবিগুলো ব্যবহার করবেন। যেমন বড় মোটর, অনেক বড় বড় মোটর ইন্ডাস্ট্রিতে থাকে, অনেক বড় বড় মোটর। তারপরে দেখা যাচ্ছে এক্স রে মেশিন, বা দেখা যাচ্ছে আপনার আরও যে অনেক বড় বড় মেশিনগুলো থাকে, যেটা হচ্ছে খুব হাই লোড মানে কনজিউম করে কিন্তু খুব বেশি সেন্সিটিভ না, বা দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে ওয়েব জেনারেট হয় বা ফিল্ড জেনারেট হয় সেগুলোতে খুব একটা ক্ষতি হবে না, সেই জায়গাতে আমাদের এই ডি মানের এমসিবিগুলো ব্যবহার করা হয়। আর কে মানের এমসিবিগুলো ইন্ডাস্ট্রির যে মোটরগুলো আছে বা ট্রান্সফর্মারগুলো আছে, এগুলা বড় মোটর বা বড় ট্রান্সফর্মার, সেক্ষেত্রে আপনার এই দেখা যাচ্ছে কে মানের ব্যবহার করা হয়। দেখেন ডি আর কে, এখানে লার্জ মোটর, এখানে ইন্ডাস্ট্রিয়াল মোটর। ডি মানে হচ্ছে হ্যাভি ডিউটি মোটরগুলো, আর কে মানে হচ্ছে তার থেকে কম। এখানে রেটিং দেখলে বুঝতে পারবেন 8 থেকে 12 গুণ, আর এখানে 10 থেকে 20 গুণ। 10 থেকে 20 গুণ যদি সহ্য করতে পারে, যত রেটিং দেওয়া আছে তার থেকে যদি 10 থেকে 20 গুণ সহ্য করতে পারে, তাহলে অবশ্যই অনেক বড় কিছু, আর এটা তার থেকে কম। আর জেড হচ্ছে খুব সেন্সিটিভ এবং এটা খুবই প্রয়োজন। মেডিকেল যে ইকুইপমেন্টগুলো থাকে, মেডিকেলের যে খুব সেন্সিটিভ মেশিনগুলো থাকে, দেখা যাচ্ছে যে আপনার যে আমাদের যে ব্লাড টেস্ট করে, বা দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো টেস্ট করে, তার জন্য আমাদের জেড মানের এমসিবিগুলো, ওই মেশিনগুলোকে চালানোর জন্য জেড টাইপের এমসিবিগুলো ব্যবহার করা উচিত। এটা ডাটা শিটে বলে দেওয়া আছে। এখন আমি আরেকবার রিভাইজ দিয়ে দেবো, সেটা হচ্ছে দেখেন আমি এখানে সম্পূর্ণ লিখে রাখছি, জাস্ট একটু উদাহরণ দেওয়ার জন্য। এমসিবি হয় এ, বি, সি, ডি, কে, জেড। এ মানের ব্যবহার করা হয় ইলেকট্রনিক্সের যে ল্যাবের যে জিনিসগুলো আছে গবেষণার ক্ষেত্রে, সেগুলোর জন্য। বি মানের ব্যবহার করা হয় টিভি, ল্যাপটপ, ইটিসি ইলেকট্রনিক্স ডিভাইস বা সার্কিটের জন্য। সি মানের হচ্ছে এসি, স্মল মোটর ইত্যাদির জন্য। আর ডি মানের হচ্ছে লার্জ মোটর, অনেক বড় মোটর, বা ট্রান্সফর্মার বা এক্স রে মেশিন, যেটা বড় বড়। আর কে মানের তার থেকে ছোট, ইন্ডাস্ট্রিয়াল মোটর বা ট্রান্সফর্মারের ক্ষেত্রে। আর জেড মানের হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট। এখন আমার এখানে এমসিবিগুলা, সব মানের এমসিবি আপনি পাবেন না, একটা ক্যালকুলেশন করবেন, করার পরে দেখবেন যে ওর কাছাকাছি কত মানের এমসিবি বাজারে পাওয়া যাবে, সে মানের উপরে ভিত্তি করে আপনি এমসিবিগুলো পাবেন। এখন এমসিবি বাংলাদেশে কতখানি পাওয়া যায় সেটার উপরে শেখাইলে আমাকে হবে না, গোটা পৃথিবীকে আমাকে ফোকাস করতে হবে। অনেক মানুষ আছে বাইরে যাওয়ার চিন্তা করেন যে বাইরে যেয়ে কাজ করব, সেখানে আপনাকে এগুলা বিষয় নিয়ে খুব দক্ষ হয়ে কাজগুলো যদি আপনি করেন, তাহলে আপনার স্যালারি অনেক হাই হবে এবং আপনাকে খুব ভালো মানের একজন ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান বলা হবে। তো সেক্ষেত্রে দেখেন এখানে পাওয়া যায় 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার, মানে এখানে দেখেন 5 অ্যাম্পিয়ারের নাই। আর তারপরে 10 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, 25 অ্যাম্পিয়ার।
তারপরে 32 অ্যাম্পিয়ার, 40 অ্যাম্পিয়ার, 50 অ্যাম্পিয়ার, 63 অ্যাম্পিয়ার, তারপরে 80 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার, 125 অ্যাম্পিয়ার। এই ক্যাটাগরির এমসিবিগুলো পাওয়া যায়। তবে বাংলাদেশে কত কত মানের পাওয়া যায় দেখেন, এই যে আমাদের এখান থেকে শুরু, এই যে আমাদের বাংলাদেশে পাওয়া যায় সচরাচর 6 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার। আর 32 অ্যাম্পিয়ার, 32-এর পরে সরাসরি 63-তে চলে যাবে। 40 খুব কম পাওয়া যায় কিন্তু খুব কম। আর তেমন কোনো এমসিবি পাওয়া যায় না। তার মানে বাংলাদেশে যে মানগুলো পাওয়া যায় সেটা আমি একটু আন্ডারলাইন করে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে যারা বাংলাদেশে বসবাস করেন। এই যে 6 অ্যাম্পিয়ার পাবেন, 10 অ্যাম্পিয়ার পাবেন, 16 অ্যাম্পিয়ার পাবেন, 20 অ্যাম্পিয়ার পাবেন, আর 32 অ্যাম্পিয়ার পাবেন। 40 পাইলেও পাইতে পারেন, এটা পাইলেও পাইতে পারেন, 63 অ্যাম্পিয়ার পাবেন। এই কটা এমসিবি পাওয়া যায়, আর বাদ বাকি এমসিবি পাওয়া যায় না বললে চলেন। এখন এমসিবি তো আমরা একটু আরেকটা ছোট্ট একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে এমসিসিবি। আমরা এমসিবি এই যে সর্বোচ্চ 125 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা ব্যবহার করি, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা পোলের লাইন, কোনো একটা পোলের লাইন বা কোনো একটা ট্রান্সফরমারের লাইনকে আমরা কাট অফ করাবো, সেক্ষেত্রে অনেক হেভি অ্যাম্পিয়ার প্রয়োজন হয়, 1000 অ্যাম্পিয়ারও দরকার হতে পারে। সেক্ষেত্রে ব্যবহার করা হয় একটা বড় মানের এমসিসিবি, সেটা এত বড় হয়, সেটার নাম হচ্ছে এমসিসিবি। আমরা ব্যবহার করছি এমসিবি, ওটার নাম হয় এমসিসিবি। সেটা অনেক বড় হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে আপনার 10 তলা বিল্ডিং বা 15 তলা বিল্ডিং, সেক্ষেত্রে পুরো বিল্ডিংয়ের সিস্টেমটাকে যদি শর্ট সার্কিট হয়, তাহলে কাট অফ করার ক্ষমতা যদি আমি রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে এমসিসিবি ব্যবহার করতে হবে সেই জায়গাতে। এটা আমি বলে নিলাম। তবে যদি কখনো সুযোগ হয়, ওটা অনেক দামি জিনিস হয়। এমসিসিবি দেখা যাচ্ছে একটা এমসিসিবির দাম দেখা যাচ্ছে যে 50,000 হয়, 1 লাখ টাকা হয়, 1.5 লাখ টাকা হয়, 2 লাখ টাকা হয় একটা এমসিসিবির দাম। কিন্তু এমসিবির দাম যেটা আমরা বাসা বাড়িতে ব্যবহার করি, 175 টাকা থেকে শুরু হয় আর কি। তারপরে ওয়ারেন্টি থাকে 5 বছর, 10 বছর আমাদের এই গ্যারেন্টিগুলো থাকে। আমি একটু দেখাই, আমাদের এখানে যে একটা কোম্পানির এমসিবি আছে, এর প্রদীপ, এখানে লেখা আছে 5 বছর গ্যারেন্টি। দেখেন লেখা আছে 5 বছর, 10 বছর বিভিন্ন ইয়ার উপরে, মানে কোম্পানির উপরে ওয়ারেন্টিগুলো থাকে। আচ্ছা, এখন আমরা সরাসরি লোড ক্যালকুলেশনে যাবো। লোড ক্যালকুলেশন আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে খুব মানে ইজি মেথডে, যেটা যে কোনো ইলেকট্রিশিয়ানরা কাজে লাগাতে পারবেন। আর একটা হচ্ছে ছোট্ট একটা জিনিস অ্যাড হবে, সেটার নাম হচ্ছে আমরা বলতে পারি ওই কস থেটার মান, যেটাকে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, আমি দুইটা মেথডে আমি দেখাবো খুব সহজভাবে, খুব বেশি প্যাঁচাবো না। আমি ক্যালকুলেটরটা ওপেন করে রাখলাম যেন আমি ক্যালকুলেশন দ্রুত করতে পারি। এখন এমসিবি কীভাবে সিলেকশন করবেন? এখন ধরেন আপনার যত মানের এমসিবি, মানে আপনার অ্যাম্পিয়ারটা যত বের হবে তার থেকে বেশি মানের আপনি এমসিবি ব্যবহার করার চেষ্টা করবেন। এখন ধরেন আমার একটা বাসাতে বিভিন্ন তো জিনিস আছে, সেটা আমাকে আগে দেখতে হবে। আমার কাছে ধরলাম 2টা ফ্যান, একটা ফ্যান 70 ওয়াট করে, তাহলে 2টা আছে কত হয় আমরা হিসাব করব। তারপরে দেখা যাচ্ছে আমাদের একটা এসি আছে, এই এসিটা আমাদের 1 পিস আছে, ধরে নিলাম এসিটা আমার 1500 ওয়াট, তাহলে একটা এসি। আর আমার বাড়িতে আরও আছে হচ্ছে, ধরে নিচ্ছি আমাদের কম্পিউটার আছে, সেটা আমাদের ধরে নিলাম 500 ডাব্লু। কম্পিউটার 300, 250, 200 বিভিন্ন ওয়াটের হয়ে থাকে। আমি ধরে নিলাম আমারটা আছে 500 ওয়াট, তাহলে একটা। আবার আমার কাছে ধরে নিচ্ছি যে লাইট আছে, ধরে নিচ্ছি যে একটা লাইট 70 ওয়াট করে, 20 ওয়াটেরও এলইডি হয়। আমি ধরে নিলাম যে 70 ওয়াটের আমার লাইট আছে হিসাবের জন্য, ধরে নিলাম 4টা লাইট আছে। এখন আমার টোটাল ওয়াটটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি করব দেখেন, 7 গুণ এটা 70 গুণিত 2, হ্যাঁ 70 গুণিত 2, তাহলে আমাদের 140 ওয়াট। তাহলে 1500 গুণিত 1, তাহলে 1500 ওয়াট। তাহলে 500 গুণিত 1, তাহলে 500 ওয়াট। তাহলে 4 গুণিত 70, তাহলে 280 ওয়াট। তাহলে টোটাল ওয়াটটা আমি যোগ করব। টোটাল ওয়াটটা যোগ করলে কত হয় আমরা দেখি, 140 যোগ 1500 যোগ 500 যোগ 280, সেক্ষেত্রে 2420 ওয়াট।
2420 ওয়াট। আমাদের বের হলো 2420 ওয়াট। অনেক জায়গাতে বলে 20% এক্সট্রা ধরতে, অনেক জায়গাতে বলে 25% এক্সট্রা ধরতে, কারণ আপনি পরবর্তীতে ওই রুমে যে সকেটগুলো আছে সেই সকেটে অন্যান্য জিনিস চালাতে পারেন। কখনো ড্রিল মেশিন চালাবেন, কখনো দেখা যাচ্ছে যে আলাদা মাল্টিপ্লাগ দিয়ে কোনো একটা ফ্যান চালাবেন, কোনো মাল্টিপ্লাগ দিয়ে দেখা যাচ্ছে ওই সকেট দিয়ে কোনো একটা আলাদা কিছু লাগাবেন। সেক্ষেত্রে আপনাকে 20% বা 25% এক্সট্রা ধরতে হবে। আমি 25% ধরি। তাহলে আমরা এদের যত মান বের করব তার 25% এক্সট্রা ধরবো। এখন 25% এক্সট্রার মান কত আমরা সেটা আগে বের করব। 25% এক্সট্রা সেক্ষেত্রে আমরা যে 2420 গুণিত 25 যত পার্সেন্ট এক্সট্রা ধরবো সেটার মান এটা, আর নিচে হচ্ছে আমাদের 100, যেহেতু আমরা পার্সেন্টের হিসাব, তাহলে আমাদের বের হবে 605 তাহলে ওয়াট। তাহলে আমাদের এটার সাথে 605 ওয়াট যত বের করব তত সাথে যোগ করে দিতে হবে, তাহলে 605 ওয়াট। যদি আমরা এখন যোগ করে দিই 605 যোগ 2420 তাহলে 3025 ওয়াট। এত ওয়াট রেখে আমরা কাজগুলো করব। এখন এটা আমাকে মনে রাখতে হবে, এই ডাটাটা আমার নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ যত লোড আছে তার থেকে 25% এক্সট্রা ধরে আমাদের হয় 3025 ওয়াট। এখন এটাকে আমরা যদি অ্যাম্পিয়ারে কনভার্ট করতে পারি তাহলে আমাদের হয়ে যাবে। যদি 3 ফেজ হয় তাহলে ভোল্টেজটা আলাদা, আর যদি আমাদের সিঙ্গেল ফেজ হয় তাহলে ভোল্টেজটা আলাদা। সিঙ্গেল ফেজের ভোল্টেজ কত 220, 3 ফেজের ভোল্টেজ 440 ধরা হয় বা 400 ভোল্ট ধরা হয়। এটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রেটিং ধরা হয়। তো আমি এখন 3 ফেজে যাব না, এখন আমার মুখ্য বিষয় হচ্ছে সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ নিয়ে আমরা কাজগুলো করব। সামনে যখন 3 ফেজের বিষয়গুলো আসবে তখন আমরা 3 ফেজকে খুব ভালোভাবে জানার পরে 3 ফেজের ক্যালকুলেশনে যাব। তো এখন আমাদের এখানে 25% এক্সট্রা ধরে 3025 ওয়াট, এটা ওয়াটে বের হয়েছে। এখন এটাকে আমাদের অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হবে। তো অ্যাম্পিয়ারে কনভার্ট করতে গেলে আমি এখন সব ডাটা মুছে দিই। এখন আমাদের এই যে এটা হচ্ছে আমাদের পাওয়ার, আমি এখানে লিখে দিই POWR, পাওয়ার 20% এক্সট্রা ধরে 25% এক্সট্রা ধরে 25% এক্সট্রা, এটা আমি লিখে দিলাম। আচ্ছা, এখন আমি সব ডাটা মিশিয়ে দেবো। এখন আমি সরাসরি ওয়াট যদি বের করতে পারি সরাসরি আমরা অ্যাম্পিয়ারটা বের করতে পারবো। আর অনেকের ক্ষেত্রে একটা ঝামেলা হতে পারে, সেটা হচ্ছে যদি মোটর থাকে সেক্ষেত্রে এইচপিতে দেওয়া থাকে। মনে রাখবেন 1 এইচপি সমান 746 ওয়াট। তাহলে আপনি যদি 1.5 ওয়াট মানে 1.5 এইচপির মোটর হয় বা 2 এইচপির মোটর হয় তাহলে 746 দিয়ে গুণ করবেন, তাহলে ওয়াটটা বের হয়ে যাবে। সেই ওয়াটটাকে কাজে লাগিয়ে আপনি অ্যাম্পিয়ারটা বের করে ফেলবেন। এখন আমাদের একটা সূত্র আছে, পাওয়ার নির্ণয়ের সূত্র। পাওয়ার নির্ণয়ের সূত্র, আমরা পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করব। এখন পাওয়ার নির্ণয়ের সূত্র হচ্ছে পি ইজ ইকুয়াল ভি আই কস থেটা। এই কস থেটাটা যারা দক্ষ তারা ব্যবহার করবেন, যারা একটু ম্যাথ কম জানেন তাদের না ব্যবহার করলেও চলবে। এরাতে আপনার মানে কোনো পরিবর্তনই তেমন একটা হবে না। আপনি সচরাচর কস থেটার মান ব্যবহার করেও করতে পারবেন, না করলে হয়। এখানে আসলে অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ারের বিষয় থাকে এসির ক্ষেত্রে, সেক্ষেত্রে কস থেটাটা ব্যবহার করলে একটু ভালো দেখায় আর কি। আপনি প্র্যাকটিক্যাল লাইফে যখন যাবেন কস থেটার মান ব্যবহার না করলেও অনায়াসে সব কাজগুলো করতে পারবেন। এখন আমাদের এখান থেকে অ্যাম্পিয়ার বের করতে হবে। তাহলে অ্যাম্পিয়ার যদি আমরা বের করি এটা সমান এটা, তাহলে আমি এই জিনিসটাকে এপাশে রাখবো, এই জিনিসটাকে এপাশে রাখবো। তাহলে যে ভি আই কস থেটা সমান সমান পি। এখানে যারা ইলেকট্রিশিয়ান তারা একটু ঘাবড়ে যেতে পারেন, ঘাবড়াবেন না। আমি আপনাকে সূত্রটা বলে দেবো কোন সূত্র দিয়ে আপনি ব্যবহার করবেন। তাহলে আমি এখানে অ্যাম্পিয়ারটা বের করব। তাহলে এখান থেকে আমি আই বের করব। আই সমান সমান যে পিটা থাকলো, এটা হচ্ছে ভি এবং কস থেটা গুণ ছিল, তো ভি এবং কস থেটা নিচে চলে আসলো কস থেটা। এখন এই যে আমরা আই সমান সমান আমরা যেটা অ্যাম্পিয়ার বের করব সেটা করতে পারি পাওয়ারকে আমরা ভোল্টেজ দ্বারা ভাগ করব। আমরা এসি যে 220 মানে সিঙ্গেল ফেজ এসি, সিঙ্গেল ফেজ এসির ভোল্টেজ কত আমরা জানি 220 ভোল্ট। তাহলে আমরা 220 ভোল্ট বসাবো। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যদি বললাম কি কস, আমরা যদি কোনো ম্যাথ ভালো জানি সেক্ষেত্রে কস থেটার মান আমরা 0.8 ধরতে পারি। আমি এখানে লিখে দিলাম কস থেটা সমান সমান 0.8।
খালি বসিয়ে দিবেন মুখস্থ, কোনো হিসাব লাগবে না, খালি মুখস্থ 0.8 cos থিটার মান বসিয়ে দিবেন। তার মানে কি হলো, পিতে কি পাওয়ারের মান কত, 3025, 3025, এটা হচ্ছে ওয়াট ছিল। আর ভির মান কত, 220, এই যে ভির মান 220 গুণিত এতে cos থিটার মান 0.8। এই cos থিটা যদি নাও ব্যবহার করেন খুব একটা সমস্যা হবে না। তাহলে 3025 ভাগ 220 গুণিত 0.8, তাহলে আমার 17.18 অ্যাম্পিয়ার। এখানে আমাদের বের হচ্ছে 17.18 অ্যাম্পিয়ার। এখন আপনি 17.18 অ্যাম্পিয়ারের এমসিবি গোটা পৃথিবী খুঁজলেও পাবেন না। তাহলে আপনাকে কী করতে হবে, এর কাছাকাছি মান, মানে এর থেকে কম হওয়া যাবে না, এর থেকে বেশি মানের আপনি ব্যবহার করতে পারেন। তাহলে সেক্ষেত্রে কী হয়, 17.18 অ্যাম্পিয়ারের বেশি কোনটা আছে দেখেন, এখানে আমার লেখা আছে দেখেন, এই 16 অ্যাম্পিয়ারের পরে সরাসরি 20 অ্যাম্পিয়ার আছে, একটা 20 অ্যাম্পিয়ারের এমসিবি লাগিয়ে দেবেন। এখন আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে, যেখানে ডাবল পোল প্রয়োজন সেখানে ডাবল পোলের ব্যবহার করবেন, যেখানে সিঙ্গেল পোল প্রয়োজন সেখানে সিঙ্গেল পোল ব্যবহার করবেন। কেমন, আপনি মেন লাইনে শুধুমাত্র মানে ডাবল পোল ব্যবহার করবেন, বাদবাকি যে ঘরগুলো আপনার যাবে, অন্যান্য যে কোনো ঘরের জন্য আপনি প্রোটেকশন যখন দিবেন, খালি ফেজ দিয়ে সুইচিং যেহেতু করছেন, আপনি শুধুমাত্র ফেজে একটা করে সিঙ্গেল পোল বসিয়ে দিবেন। এটা ডিবি বক্স যখন আপনি ডিজাইন করবেন তখন এটা আমি সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব, ওটা আমি শেখাবো। তো এখন আপাতত এটা শিখে রাখেন, বের হলো 17.18 অ্যাম্পিয়ার, আমরা ব্যবহার করব এই 20 অ্যাম্পিয়ার। এখন cos থিটার মান যদি আমরা ব্যবহার না করি, cos থিটার মান যেটা বললাম, অনেকে মনে করে মানে একটু সমস্যা, সেক্ষেত্রে কি করবেন, এই যে আই আছে না, আই সমানে আমরা বের করব, পাওয়ারকে জাস্ট 220 দিয়ে ভাগ করব। কেমন, cos থিটার মান না ব্যবহার করে, cos থিটা না ব্যবহার করে। এখন আমরা এখানে কি করব, আই সমান পি ভাগ ভি, এটা সূত্র। পিতে কত, পাওয়ারের মান 3025, ভির মান কত 220। সেক্ষেত্রে আমাদের 3025 ভাগ 220, 3025 ভাগ 220, এখানে আমাদের বের হলো 13.75 অ্যাম্পিয়ার। অর্থাৎ যেহেতু আমরা 25% এক্সট্রা ধরেছি, 25%, সেক্ষেত্রে আমরা 16 অ্যাম্পিয়ার ব্যবহার করলেও করতে পারি। তবে আমি বলবো, যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার, একজন শিক্ষক, আমি বলবো আপনি প্রপার নিয়মে করেন, এরকম মানে এই নিয়মে না যাওয়া উচিত। আপনি সরাসরি cos থিটার মান বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে করবেন মুখস্থ। cos থিটার মান 0.8, অর্থাৎ আপনি cos থিটা যদি নাও লেখেন, পাওয়ারটা এখানে বসাবেন। আমি সূত্রটা আপনাদের জন্য একটু ভালোভাবে লিখে দিই, তাহলে আপনাদেরই সুবিধা হবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এতে সূত্রটা মনে রাখবেন, আই মানে অ্যাম্পিয়ার সমান মানে যেটা আমরা বের করব সমান পাওয়ার POWER ভাগ ভোল্ট গুণিত 0.8, এই cos থিটার মানটা বসিয়ে দেবেন। এখন আইতে আমি যদি এখানে অ্যাম্পিয়ার লিখে দিই কোনো সমস্যা নাই, অ্যাম্পিয়ার সমান পাওয়ার ভাগ ভোল্ট গুণিত 0.8, এটাই সূত্র, বসিয়ে দেবেন, এমসিবি আরামে সিলেকশন হয়ে যাবে। এখন আমরা এটা সম্পর্কে জানলাম, ম্যাথ সম্পর্কে জানলাম, এমসিবি সিলেকশন সম্পর্কে জানলাম। দেখেন এখানে যে ডাটাগুলো দেওয়া আছে ম্যাক্সিমাম সম্পর্কে জেনেছি। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে জানবো, আমরা কিন্তু এখনও প্র্যাকটিক্যালে যাইনি, সেটা হচ্ছে এমসিবির ভেতরে কিভাবে কাজ করে, সম্পূর্ণ ডিটেলসে আমরা জানবো। এই যে এটা হচ্ছে আমার একটা এমসিবি, দেখেন এমসিবির ভিতরে কত ফাংশন দেওয়া আছে, এখানে ফিন্স আছে, এখানে কয়েল আছে, তারপরে দেখা যাচ্ছে যে এখানে আমাদের বায়োমেটালিক স্ট্রিপ আছে, তারপরে এখানে একটা ট্রিগারের একটা অপশান আছে, স্প্রিং আছে, অনেক কিছু আছে। তো এটা সম্পর্কে আমরা এখন ডিটেলসে জানবো। ভিডিওটা কিন্তু আজকের অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু দেখেন প্রতি সপ্তাহে আমি একটা বা দুইটার ভিডিও দেওয়ার সময় পাই না, কারণ আমার বিজনেসটা আমাকে সামলাইতে হয়। আপনারা জানেন বর্তমানে মিস্টার আর্ডিনো যে আমার অনলাইন শপ আছে, গোটা বাংলাদেশ খুব ভালোভাবে নামের সাথে
ইলেকট্রনিক্স বা রোবোটিক্সের যে পার্টসপাতিগুলো আছে বা ড্রোনের পার্টসপাতিগুলো আছে এগুলো গোটা বাংলাদেশ সাপ্লাই দিচ্ছে। তো সেই জন্য আমাকে বিজনেসটাও সামলাইতে হয় আর কি। এই জন্য সময় বের করা একটু কষ্টকর। আর আমি আপনাদেরকে বলেছিলাম আমি আমার জীবনে কোনো দিন পেইড ভিডিও বানাবো না, অর্থাৎ আমার ভিডিওগুলো দেখার জন্য বা শেখার জন্য আপনাকে কোনো দিন কোনো টাকা দিতে হবে না। ভিডিওর মাধ্যমে যে আমি কাজগুলো শেখাবো এটা আজীবন ফ্রিতে থাকবে। আমি যদি কোনো দিন পেইড ভিডিও বানাই তাহলে আমি নিজের নামটা পরিবর্তন করে রাখবো। তো যাই হোক, যত বড়ই সুযোগ আসুক, যত বড়ই টাকার অফার আসুক, আমার জীবনে আমার কোনো পেইড ভিডিও আসবে না। এটা হচ্ছে আমার সবথেকে মূল কথা। তো যাই হোক, এখন আমরা এমসিবি সম্পর্কে একটু ভিতরে ডিটেলসে জানার চেষ্টা করি। খুব সহজ প্রক্রিয়ায় আমি বোঝানোর চেষ্টা করব। এইভাবে আঁকাইলে আপনারা খুব একটা বুঝতে পারবেন না, এটা একটু জটিল মেকানিজমে মানে করা আছে, কিন্তু এটা আমি খুব সহজভাবে এই মানে কী কাজগুলো হয় একটু আঁকানোর চেষ্টা করব। এখন প্রথমে আমি এমসিবিটা আঁকিয়ে নিই, তারপর আমি ব্যাখ্যা করব। আমার এমসিবির ভেতরে যে কার্যক্রমগুলো হয় সেটা ব্যাখ্যা করার জন্য যে চিত্রটা দরকার এটা আমার সম্পূর্ণ আঁকানো হয়ে গেছে। এখন আমরা ব্যাখ্যা করি আগে। দেখেন, আমি এই এমসিবিটা দুইটা স্টেপে কাজ করে, একটা হচ্ছে ওভারলোড, একটা হচ্ছে শর্ট সার্কিট। তো ওভারলোডের জন্য কয়েল কাজ করে, শর্ট সার্কিটের জন্য বায়োমেটালিক স্ট্রিপ কাজ করে। মেন কাজই হচ্ছে সিস্টেমকে কাট অফ করা। এখন আমি ধরে নিচ্ছি যে আমার কাছে একটা ফেজ আছে, আমার কাছে এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট এমসিবির নিচের অংশ যে পদে আমরা ভোল্টেজ দিই, এটা হচ্ছে আমাদের আউটপুট। আমার কাছে ফেজ আছে, এটা হচ্ছে আমাদের ফেজ। আর আমার কাছে একটা নিউট্রালও আছে, সেটা হচ্ছে এটা নিউট্রাল। এখন আমার কথা হচ্ছে ফেজ এমসিবির মধ্যে দিয়ে ঢুকবে, এবার দিয়ে ঢুকলো। এখন আমার এই যে আউটপুট দিয়ে ফেজটা বের হয়ে আসবে। তো বের হয়ে আসে, আমি এখন কোনো একটা লোড চালাবো বা আমাদের কোথাও কোনো দেখা যাচ্ছে কোনো বাসাতে লাইন দিব, তো সে আমি ধরে নিলাম এখানে একটা লাইট। আপনার লাইট হলে আপনারা ভালো বুঝতে পারেন আর কি। তো লাইটের যে অপর প্রান্ত এখন আমার সরাসরি নিউট্রালের সাথে কানেক্ট করলাম। এখন এমসিবিটা যখন আমি অন রাখবো, অর্থাৎ ধরেন আমার এমসিবিটা এরকম আছে, এটা দেখেন, এটা সোজা করে ধরি। এখন এমসিবিটা অফ আছে, এই নিচ দিয়ে লাইন দেবো, উপর দিয়ে পাবো। তাহলে নিচের লাইনটা কোনটা? এই নিচের লাইনটা আমার যে ইনপুট, আর উপরের লাইনটা কোনটা? এই উপরেরটা যে আউটপুট, এটা। তাহলে যখন আমি এমসিবিটা অন করব, এটা আমি এমসিবিটা এখন অন করে রাখলাম, যখন অন থাকবে তখন মনে রাখবেন যে এই জায়গাতে আপনার শর্ট থাকবে, এই জায়গাতে একটু শর্ট থাকবে। আর দেখা যাচ্ছে যে এখানে যখন আমার শর্ট থাকবে তখন এই যে এপার দিয়ে লাইন পাবে, এপার দিয়ে লাইন পায়ে এপার দিয়ে চলে আসবে। এখন আমার এমসিবিটা দিয়ে লাইটটা চলছে, এমসিবিটা ধরে নিলাম অন অবস্থায়, ঠিক আছে। অন অবস্থায় ফেজ এপার দিয়ে গেল, এই কয়েলের মধ্যে দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, বায়োমেটালিক স্ট্রিপের মধ্যে দিয়ে যাবে, আউটপুটের মধ্যে দিয়ে যাবে, এই যে এই লাইটের মধ্যে দিয়ে গিয়ে নিউট্রালে ফিরে আসবে কারেন্টটা। তখন আমার খুব সুন্দরভাবে লাইটটা চলবে। এখন আপনাকে চিন্তা করতে হবে, প্রথমে ওভারলোড আমি ব্যাখ্যা করবো না প্রথমে শর্ট সার্কিট? আচ্ছা, প্রথমে আমি
ওভারলোডটা ব্যাখ্যা করি। ওভারলোড মানে কি, যত অ্যাম্পিয়ারের এমসিবি। এখন ধরে নিচ্ছি আমার কাছে এমসিবি যেটা আছে সেটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার, আর আমার কাছে যে লোডটা আছে সেটা ধরে নিচ্ছি যে দেখা যাচ্ছে 3 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, আমি 5 অ্যাম্পিয়ার না ধরে এখানে সরাসরি ধরি হচ্ছে 15 অ্যাম্পিয়ার লোড, যেটা লোড সেটা 15 অ্যাম্পিয়ার। এখন কি হবে, যখন ফেজ কি প্রথমে এর মধ্যে দিয়ে এখানে ঠেকে থাকবে, এখন এটা কি, এটা একটা মুভ করা যায় আর এখানেও মুভ করা যায়। এই জিনিসটা একটু আগে দেখাই, মেন অংশটা দেখেন। মেন কথা কি, এই যে এখানে যে জিনিসটা আমি এখানে একটা কাটা লাগানো আছে, এই জিনিসটা এইভাবে যে এটা একটাই ফ্রেম। এখন আমি যদি এটাকে কোনোভাবে মানে দেখা যাচ্ছে যে এটাকে যদি আমি সরিয়ে দিই, এখানে স্প্রিং লাগানো আছে, এখানেও দেখেন একটা কাটা লাগানো আছে, তাহলে কি হবে, যখন আমি এই বারটাকে এইভাবে ঘুরাবো মানে এই জিনিসটাকে আমি এইভাবে ঘোরানোর চেষ্টা করব, এই জিনিসটা নিচে সরে যাবে। এই জিনিসটা যখন নিচে সরে যাবে তখন এই যে স্প্রিংয়ের মাধ্যমে এই বারটাকে নিচের দিকে টেনে ধরবে। এই দিকে যখন নিচের দিকে টেনে ধরবে তখন এখানে যে লেগেছিল, শর্ট হয়েছিল, এই জিনিসটাকে অফ করে দিবে। এটা হচ্ছে খুব সিম্পল বিষয় আর কি, এত সিম্পলভাবে কাজ করে যেটা মানে দেখলে আপনি বুঝতে পারবেন। তার মানে কি, আমার জিনিসটা হচ্ছে এই বারটা এটাও মুভেবল আর এটাও মুভেবল, এটাকে বলা হয় ট্রিপ বার, আর এটাও কিন্তু মুভ করতে পারে। অর্থাৎ এই বারটা এইভাবে মুভ করবে, কেমনভাবে, এই যে এই বারটা দেখেন আমার এটা এই দিকে যাবে আর এই জিনিসটা আমার নিচের দিকে যাবে এটা, আর এই জিনিসটা যেটা মুভ করতে পারে এটা আমার এই দিকে যাবে, আর এটা হচ্ছে তখন আমার এই দিকে যাবে, এটা এই দিকে। তাহলে আমি যদি কোনোভাবে এই বারটাকে ঘোরাইতে পারি তাহলে এই ইনপুটে ফেজটা আর এখানে যেতে পারবে না, তখন এখানে আর ঠেকে থাকবে না। এখন ধরেন ঠেকে আছে, বর্তমানে ঠেকে আছে, ধরে নিলাম এখন ঠিক আছে। এখন কি হবে, যখন আমার ওভারলোড হবে, যেমন 6 অ্যাম্পিয়ারের এমসিবি আপনি লাগিয়েছেন কিন্তু আপনি 15 অ্যাম্পিয়ার কোনোভাবে দেখা যায় আপনি লাইট চালাচ্ছিলেন 3 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার, কিন্তু কোনোভাবে আপনি যখন অতিরিক্ত লোডের কোনো মেশিন লাগাবেন তখন এটা হচ্ছে ওভারলোড হবে। যখনই ওভারলোড হবে তখন আপনার তারটা পুড়ে যেতে পারে, বা যে তারটা যে লোডের জন্য লাগিয়েছেন ওটা যদি কন্ট্রোল না করতে পারে সেক্ষেত্রে তারটা তো পুড়ে যাবে অতিরিক্ত অ্যাম্পিয়ার হলে। সেক্ষেত্রে আপনার ওভারলোডটার আপনার এমসিবিটা আপনি তারটাকে প্রোটেকশন দিয়ে দেবে, অর্থাৎ সিস্টেমটাকে অফ করে দেবে। আবার হতে পারে কোনো একটা মেশিন 3 অ্যাম্পিয়ার টানে, সেক্ষেত্রে হঠাৎ করে সে 200 অ্যাম্পিয়ার টানছে, তার মানে ওর মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আমাকে তাড়াতাড়ি মেশিনটাকে অফ করে দেওয়ার চিন্তা করতে হবে, তাহলে সেটা এমসিবি অটোমেটিক্যালি সেটা করবে। এখন যখন ফেজ এপার দিয়ে যাবে, এখন যেহেতু আমার এটা একটা কয়েল আর এটা বায়োমেটালিক স্ট্রিপ, তো কয়েলে যখন আমরা ভোল্টেজ দিব তখন এখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে আমরা জানি, তাহলে ম্যাগনেটটা এই বারটাকে টানার চেষ্টা করবে, কিন্তু ওভারলোডে মানে এটাকে টানার জন্য যতখানি শক্তি হয় ততখানি শক্তি সে প্রডিউস করতে পারবে না সচরাচর। এই মানে 6 অ্যাম্পিয়ারের জায়গাতে 15 অ্যাম্পিয়ার যদি আমরা লাগাই, সেক্ষেত্রে কি হবে, এর মধ্যে হালকা পরিমাণে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, এটাকে টানার চেষ্টা করবে, কিন্তু কারেন্টটা ঠিকই এপার দিয়ে যায় এই বায়োমেটালিক স্ট্রিপের মধ্যে দিয়ে ঢুকবে। এখন বায়োমেটালিক স্ট্রিপ কি, বায়োমেটালিক স্ট্রিপ হচ্ছে দুটা মেটেল দ্বারা তৈরি, অর্থাৎ ধরে নিচ্ছি এটা একটা মেটেল, এটা তামা, আর এটা ধরে নিলাম অ্যালুমিনিয়াম। তো দুটাকে যদি আমি জয়েন করে দিই, এখন দুইটার মধ্যে যদি কারেন্ট ফ্লো করি তাহলে দুইটার কিন্তু একই মানে এখন এটা একটা যত মোটা আপনি পাতিগুলো লাগাবেন সে মোটার উপরে ভিত্তি করে দেখা যাচ্ছে আপনার 6 অ্যাম্পিয়ারে ধরেন অ্যালুমিনিয়াম ধরে নিচ্ছি 6 অ্যাম্পিয়ারে অ্যালুমিনিয়াম হিট হয় কিন্তু তামা হিট হয় না, সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামটা ব্যাকা হওয়ার চেষ্টা করবে, তখন এই জিনিসটা একদিকে ব্যাকা হওয়ার চেষ্টা করবে। খুব সহজভাবে যদি আমি ব্যাখ্যা করি, কোনো কাগজে যদি একটা সাদা কস্টেপ মারেন, কস্টেপ মারার পরে সেই মানে কস্টেপ সহ কাগজটাকে যদি আপনি পানিতে চুবিয়ে দেন দেখবেন একদিকে ভাঁজ হয়ে যাচ্ছে। তো একদিকে ভাঁজ হয়ে যায় কেন, কারণ কাগজটা ভিজে যায়, কাগজটা নরম হয়ে যায়, এই একদিকে ভাঁজ হয়ে যায়। ওইরকম এটাও কিন্তু একদিকে ভাঁজ হতে পারে। এখন এটা দুইটা প্রসেসে কাজ করে, যেটা বললাম, যখন আমার ওভারলোড হবে তখন বায়োমেটালিক স্ট্রিপটা হিট হবে, যখনই হিট হবে এই জিনিসটা বেন্ড হওয়ার চেষ্টা করবে। এই যে এটা আছে এটার নাম হচ্ছে বায়োমেটালিক স্ট্রিপ, এই যে এটার নাম হচ্ছে বায়োমেটালিক স্ট্রিপ, আর এটা হচ্ছে আমার কয়েল, আর এটা হচ্ছে আমার কোর, এটা হচ্ছে ট্রিপ বার, এটা মুভেবল কন্টাক্ট, যেটা মুভেবল
এটা কন্ট্যাক্ট না বলে এখানে কন্ট্যাক্ট বলতে হবে, যেহেতু এখানে কন্ট্যাক্ট পাচ্ছে, এটা আমি আঁকিয়ে রাখলাম। আচ্ছা, এখন আমি ব্যাখ্যা করি। যখন এই বায়োমেট্রিক স্ট্রিপটা হিট হবে, যেটা বললাম, মানে যখনই আমার লোড, আমার এমসিবিটা 6 অ্যাম্পিয়ার, যখন আমি 15 অ্যাম্পিয়ার টানার চেষ্টা করছি, তখন এই বায়োমেট্রিক স্ট্রিপ হিট হবে, তখন এই জিনিসকে ধাক্কা দেবে। এই জিনিসকে যখন ধাক্কা দেবে, এই জিনিসটা এই দিকে ঘোরার চেষ্টা করবে, কারণ এই জিনিসটা এইভাবে ঘুরে, আমি এটা বললাম, এটা মুভ করা মানে ঘোরা যায়, এই দিকে যখন ঘুরবে তখন এই জিনিসটা নিচে সরে আসবে। এই জিনিসটা যখন নিচে সরে আসবে এই বারটা, তখন এই স্প্রিংয়ের মাধ্যমে এই বারটাকে এদিকে টেনে ধরবে। যখনই টেনে ধরবে, এখানে দেখেন মুভেবলের কন্ট্যাক্টের সিস্টেম করা আছে, তাহলে এই জিনিসটা উপরের দিকে উঠে যাবে। এই জিনিসটা যখন উপরের দিকে উঠে যাবে, তখন আমার এই জায়গাতে কন্ট্যাক্টটা বিচ্ছিন্ন হয়ে যাবে, এই জায়গাতে সরে যাবে। এই জায়গাতে যদি সরে যায়, তাহলে এটা কন্ট্যাক্টটা বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন কন্ট্যাক্টটা বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন কারেন্ট আর এপার দিয়ে ফ্লো হতে পারবে না, তাহলে অফ হয়ে যাবে। আর এই ফাংশানে ল্যাচ ফাংশানে করা থাকে, অর্থাৎ একবার যখন অফ হয়ে যায়, সেটা আর হাত দিয়ে যায় যদি আমি অন না করি, তাহলে আর অন হবে না। অর্থাৎ এই পরে যতই সোজা হয়ে যাক, আবার এই যখন ঠান্ডা হয়ে যাবে, আগের অবস্থানে ফিরে আসবে, এখানে আর ঠেকে থাকবে না। কিন্তু ওই যে ট্রিগারের অপশান করা আছে, যে যখনই একবার অফ হয়ে যাবে আর অন হবে না। যে এরকম আমার এই যে এটা ধরেন কোনো কারণে যে নেমে গেল, এখানে নেমে গেল, এটা আর একা একাই তো অন হবে না, এটা ওই রকম সিস্টেমে করা আছে আর কি। এখন আমরা দেখব ওভারলোড তো দেখলাম, এখন আমরা শর্ট সার্কিট দেখব। শর্ট সার্কিট কেমন, আমরা যদি মনে করি এটার সাথে এটা শর্ট করে দিব, যদি শর্ট করে দিই, তাহলে কি কয়েক সেকেন্ডের জন্য বা কয়েক মিলি সেকেন্ডের জন্য মানে অনেক বেশি অ্যাম্পিয়ার সে কনজিউম করা শুরু করে। যেমন আমি এখানে 6 অ্যাম্পিয়ারের এমসিবি লাগিয়েছি, কিন্তু আমার তারের উপরে ভিত্তি করে দেখা যাচ্ছে এখানে 300-400 অ্যাম্পিয়ার কয়েক মিলি সেকেন্ডের জন্য আসতে পারে। তাহলে এত অ্যাম্পিয়ার একসাথে যখন পাবে এই কয়েলটা, তখন এখানে প্রচুর মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে, এবং এখানে ম্যাগনেট তৈরি হয়ে যাবে। যখন ম্যাগনেট বা চুম্বক তৈরি হয়ে যাবে, তখন এই বারটাকে সে টানবে, টেনে যখন আনার চেষ্টা করবে, এবারটা এভাবে ঘুরবে, তখন এই জিনিসটা নিচে নেমে যাবে। এই জিনিসটা যখন নিচে নেমে যাবে, তখন এই মুভেবল যে কন্ট্যাক্টটা আছে, এটা স্প্রিংয়ের মাধ্যমে নিচে নেমে যাবে। যখন নিচে নেমে যাবে, তখন আবার কন্ট্যাক্টটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এটা কি আমার স্প্রিং, SPRING, স্প্রিং। বিষয়টা আশা করি আমি ব্যাখ্যা করতে পেরেছি। বিষয়টা খুব সহজ ছিল, জাস্ট আঁকানো দেখে খুব কঠিন মনে হতে পারে। আমি বিষয়টা আবার প্র্যাকটিক্যালেও দেখাবো, তার আগে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে, দেখেন, দুইটা মেথডে কাজ করে, একটা হচ্ছে ওভারলোড, একটা হচ্ছে শর্ট সার্কিট। শর্ট সার্কিট মানে ফেজ আর নিউট্রাল এক হয়ে যাওয়া, আর ওভারলোড মানে অতিরিক্ত কারেন্ট ফ্লো হওয়া। আমি ধরে নিচ্ছি এই লোডটা আমার 4 অ্যাম্পিয়ারে চলে, এটা 4 অ্যাম্পিয়ারে চলে। কোনো কারণে দেখা যাচ্ছে 15 অ্যাম্পিয়ার যখন টানবে বা তার থেকে বেশি টানবে, এটা রেটিংয়ের উপর ডিপেন্ড করবে। যেমন সি রেটিং দেওয়া আছে 5 থেকে 10 গুণ, তাহলে এটা 5 গুণ কত, 5 30। এখন 30-এর জায়গাতে আমি ধরে নিচ্ছি যে আমার 40 অ্যাম্পিয়ার আমি এখানে টানবো। কোনো একটা লোডের ফল্টের কারণে 40 অ্যাম্পিয়ার টানছে। তো সেক্ষেত্রে কী হবে, এই প্রথমে এখানে কারেন্টটা এপার দিয়ে যাবে। প্রথমে আমার এখানে কিন্তু ঠেকে আছে, এখানে আমার ঠেকে আছে। যখন কারেন্টটা এপার দিয়ে যাবে, কয়েলের মধ্যে যে ঢুকবে, তো কয়েল যেহেতু এখানে আছে, ম্যাগনেট জেনারেট করার চেষ্টা করবে। কিন্তু এখানে যে স্প্রিংটা লাগানো আছে, এটা মানে স্প্রিং তো লাগানো আছে একটা, তাই না? এখানে একটা স্প্রিং লাগানো আছে, আর এখানে এই মুভেবল কন্ট্যাক্টটা আছে। এই কন্ট্যাক্টটা যখন এদিকে আসবে, তখনই কিন্তু স্প্রিংটা একে টানতে পারবে। কিন্তু এখানে এই দেখা যাচ্ছে যে আমার 40 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য এই যে পরিমাণ এখানে ম্যাগনেট জেনারেট হবে, অতখানি ম্যাগনেট এই কন্ট্যাক্টটাকে এদিকে টানতে পারবে না। তো সেক্ষেত্রে এটা এই কয়েলের মাধ্যমে আর ট্রিপ হবে না। সেক্ষেত্রে এই কারেন্টটা আবার এপার দিয়ে ঢুকবে, এপার দিয়ে ঢুকে বায়োমেটালিক স্ট্রিপের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখন বায়োমেটালিক স্ট্রিপ যেহেতু 2 ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে কোনো একটা মেটেল আগে গরম হবে। যে মেটেলটা আগে গরম হবে, সেটা আগে নরম হয়ে যাবে, সেটা আগে ভাঁজ হওয়ার চেষ্টা করবে। যখনই ভাঁজ হয়ে যাবে, তখনই মানে ভেতরের অংশটা কিন্তু নরম থাকে, তখন ভাঁজ এইভাবে হবে। তখন এই এই জিনিসটাকে এভাবে ধাক্কা দিবে, এইভাবে ভাঁজ হয়ে এই জিনিসটাকে ধাক্কা দিবে, তখনই এই কন্ট্যাক্টটা নিচে সরে আসবে। যখন এটা নিচে সরে আসবে, স্প্রিংয়ের মাধ্যমে এই মুভেবল কন্ট্যাক্টটাকে নিচের দিকে টানার চেষ্টা করবে। যখনই টানবে, তখন এই কন্ট্যাক্টটা বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন আমার প্রোটেকশন হবে, মানে কাট অফ সিস্টেমটা কাট অফ হয়ে যাবে। আর যদি শর্ট সার্কিট হয়, সেক্ষেত্রে কয়েক মিলি সেকেন্ডের জন্য দেখা যাচ্ছে যে 50 গুণ 60 গুণ বা তার থেকেও বেশি অ্যাম্পিয়ার টানতে পারে, যেটা সি রেটিংয়ের হিসাব দেওয়ার বাইরে। সেক্ষেত্রে এখানে এমন পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, এই মুভেবল কন্ট্যাক্টটা টেনে ধরবে, টেনে ধরার ফলে এই জিনিসটা নিচে সরে আসবে। এই কন্ট্যাক্টটা যখন এভাবে নিচে সরে আসবে, তখন এই মুভেবল কন্ট্যাক্টটা নিচের দিকে চলে আসবে স্প্রিংয়ের মাধ্যমে, তখন এই কন্ট্যাক্টটা আবার বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে আমরা খুব সহজভাবে জানলাম কিভাবে আমাদের এই জিনিসটা কাজ করে। একটা হচ্ছে বায়োমেটালিক স্ট্রিপের মাধ্যমে, এটা হচ্ছে এটা হচ্ছে ওভারলোড,
আর শর্ট সার্কিট হলে কয়েলের মাধ্যমে কাজ করে। এমসিবি কিভাবে কাজ করে আমরা ডিটেলসে জানার চেষ্টা করলাম। এটা আমরা সরাসরি খুব কাছ থেকে দেখার চেষ্টা করব। একটু পরে আমরা দেখব, যেহেতু আমরা এখন ব্যাখ্যার পর্যায়ে আসি, জাস্ট এখন অল্প একটু দেখানোর চেষ্টা করব যেন আপনার প্রপার আইডিয়াটা আসে। এখন দেখেন, এটা হচ্ছে আমাদের এমসিবি। যে এমসিবির এখানে একটা ঢাকনা ছিল, একটু ভালোভাবে খেয়াল করে দেখেন। এমসিবির এখানে ঢাকনা ছিল, ঢাকনাটা আমি খুলে ফেলেছি। এখন ধরেন আমার এই জিনিসটা আমি এভাবে অন করে রাখলাম। যখন অন করে রাখলাম, এটা আমি এভাবে দাবিয়ে রাখি, তাহলে কি ফেজ আমি যদি দিই, এটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে এটা দেখেন, এটা এপারে আমরা ফেজ যখন দিব নিচ দিয়ে, তখন এই যে বায়োমেটালিক স্ট্রিপের মধ্যে দিয়ে যাবে, যে এখানে একটা তার দেওয়া আছে, এই তারের মধ্যে দিয়ে ঢুকে, এই যে কয়েলের মধ্যে দিয়ে ঢুকে এরপর দেখি এই যে কন্ট্যাক্ট পেয়ে গেছে এখানে। যখনই আমি এই যে কন্ট্যাক্টটা বিচ্ছিন্ন করব, যে এখানে কিন্তু কন্ট্যাক্টটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে এটা দুইটা প্রসেসে কাজ করে, সেটা আমি আপনাদেরকে দেখালাম। এটা একটু অন করার চেষ্টা করি। আচ্ছা, এটা এখন অন করলাম। এখন ধরে নিচ্ছি আমার শর্ট সার্কিট, মানে কি দুটা ফেজ আর নিউট্রাল এক জায়গা হয়ে গেল। সেক্ষেত্রে কী হবে, এখানে ম্যাগনেট জেনারেট হবে। এখানে দেখেন, এই উপর দিয়ে যদি একটা দেখেন, যে এখানে একটা পিন দেওয়া আছে, এই জায়গাতে একটা পিন দেওয়া আছে। এই পিনে যদি আমি হালকা করে দাব দিই, তাহলে দেখবেন আমার ওই ইয়াটা নেমে যাবে। দেখেন, আবার অফ হয়ে গেল। অর্থাৎ এই যে ম্যাগনেটটার মাধ্যমে পিনটা নিচের দিকে সরে আসে, তখনই আমার এই ট্রিপ করে। আবার যদি আমি মনে করি যে না, আমি সরাসরি বায়োমেটালিক স্ট্রিপ দিয়ে অন অফ করবো, মানে বায়োমেটালিক স্ট্রিপটা কীভাবে ভাঁজ হয় সেটা আমি দেখানোর চেষ্টা করি। বায়োমেটালিক স্ট্রিপটা এটা খোলা আছে, তো বারবার ট্রিগার করা একটু সমস্যা। এবার আমরা বায়োমেটালিক স্ট্রিপটাকে জানার চেষ্টা করি। অন করলাম, দেখেন এখানে একটা বায়োমেটালিক স্ট্রিপ আছে। যখন আমি বললাম যে ওভারলোড হয়, সেক্ষেত্রে যেখানে একটা বায়োমেটালিক স্ট্রিপ আছে, এই জিনিসটা হচ্ছে বাঁকা হয়। যখনই বাঁকা হবে, এই যে কলমের মাধ্যমে একটু ধাক্কা দেবো, দেখেন এই যে এই স্ট্রিপটা একটু ধাক্কা দিলেই আবার নেমে গেল। তো এই জিনিসটা দেখে আপনার একটু কঠিন মনে হতে পারে, কিন্তু কঠিন না। আমি সরাসরি খুব সুন্দরভাবে কাছ থেকে এখনই দেখাবো, কারণ এখন আমি ব্যাখ্যার পর্যায়ে ছিলাম বলে আমি এখন একটু ধারণা দিলাম। তো এই ব্যাখ্যাটা যাওয়ার আগে আমাকে প্রথমে আরও একটা স্টেপে ভিডিও করতে হবে, মানে প্র্যাকটিক্যালের আরও দুইটা স্টেপ থাকবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাকে সরাসরি কীভাবে এমসিবির কানেকশান করতে হয় সেটা আমাকে দেখাইতে হবে। তার পরবর্তী পর্যায়ে আমাকে দেখাইতে হবে একটা এমসিবি কীভাবে খুলতে হয়। এমসিবি দেখেন, এমসিবির কোনো নাট থাকে না, এমসিবির কোনো নাট থাকে না। দেখেন, এটা এমন একটা পিন লাগানো থাকে, সেটা মানে খোলা সম্ভব হয় না আর কি। তো সেক্ষেত্রে আমার এই যে এটা কিভাবে খুলতে হবে, সেটা মানুষ হাতুড় দিয়ে ভেঙে দেয়, তখন আর ভেতরে দেখতে পায় না। তো আমি মনে করি এটা প্রত্যেকটা মানুষের এমসিবির খুলে ভেতরে দেখা উচিত। যদি দেখেন, খুব সুন্দরভাবে আপনার আইডিয়াটা চলে আসবে। একটু গবেষণা করার জন্য জিনিসপাতি নষ্ট করার দরকার আছে। আমি এমসিবিটা দেখা যাচ্ছে যে এমসিবি নিয়ে স্টাডি করার সময় 4টা এমসিবি কেটেছি, 4টা। তো এমসিবি ভেতরে জানার দরকার আছে। চলেন আমরা প্রথমেই দেখে আসি একটা এমসিবির সঙ্গে কিভাবে লোডকে কানেক্ট করব, এবং শর্ট সার্কিট হলে কিভাবে ট্রিপ করে সেটাও আমরা দেখব প্র্যাকটিক্যালে। প্রথমে আমরা সিঙ্গেল পোলকে কানেকশান করব, তারপরে আমরা টেস্ট করে দেখব। তার জন্য দেখেন, আমাদের এজ এ প্লাগ, এজ এ হোল্ডার লাগানো আছে। এটা হচ্ছে সুইচের কানেকশান, এটার সাথে এটা ঠেকালেই চলার কথা। তো আমরা সরাসরি এখানে এমসিবি লাগাবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো, নিচের দিক দিয়ে এমসিবির ইনপুট দিব, উপর থেকে আউটপুট নিব। এটা একটা সিকোয়েন্সিয়াল নিয়ম। আপনি যদি উপর থেকেও দেন, নিচের দিকে আসবে, কাজ করবে, সম্পূর্ণ ঠিকভাবে কাজ করবে। তবে যেটা নিয়ম সেটা আমরা ফলো করব, সেটা হচ্ছে নিচ দিক দিয়ে সবসময় ইনপুট দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা যেন অন্যান্য মিস্ত্রি বুঝতে পারে, সুবিধা যেন হয়, সেক্ষেত্রে আমরা নিচ দিকে ইনপুট দিব। এটা আমরা নাটটা খুললাম, খোলার পরে দেখেন এখানে আমি এমসিবির এখানে আমি তারটা লাগিয়ে দিলাম। তো তারটা লাগানোর আগে আমাকে দেখতে হবে কোনটা ইনপুট। আমার অবশ্যই প্লাগটা ইনপুট। এই যে প্লাগটা আমরা এখানে লাগাবো, যেখানে আমরা এখন স্ক্রু দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দেব। এটা আমাদের ইনপুট। তাহলে আউটপুট কোনটা, একটু ভালোভাবে টাইট করার চেষ্টা করবেন, কারণ এমসিবিগুলো দিয়ে অনেক কিছু কন্ট্রোল হয়, অনেক লোড চলে। সেক্ষেত্রে যদি ভালোভাবে টাইট না দেন, স্পার্ক করতে পারে। যেটা উপরের অংশতে আমি লাগালাম, আমি আবার দেখাচ্ছি। এই যে এটা আমার নিচের অংশতে লাগাইলাম, আর এটা উপরের অংশতে আউটপুট। তাহলে এখন আমি যদি প্লাগে লাগাই, এভাবে দেখেন, প্লাগে লাগালাম, লাগানোর পরে আমি একটা হোল্ডার এটার সাথে কানেক্ট করলাম। যখনই কানেক্ট করব, তখনই দেখেন, যদি সুইচ দিই, এই যে এমসিবি দিয়ে আমি অন করতে পারবো। এই যে অন হয়ে গেল। আবার এমসিবি দিয়ে আমি অফ করতে পারবো।
এখন আমরা এমসিবিটা টেস্ট করার চেষ্টা করব। সেই জন্য আমরা একটা এদের তার শর্ট করার জন্য তার বানিয়ে নিলাম। এখন প্রথমে আমি এই যে এমসিবিটা অন করলাম। এখন তার আগে আমি সুইচটা অফ করে রাখলাম। এখন কিন্তু এমসিবি অন নাই, কিন্তু যে চাপ দিলাম তখন এই যে এমসিবিটা এখানে লাইন আসছে কিনা সেটা আমরা চেক করে দেখব টেস্টার দিয়ে। লাইন আসছে। এখন এই দুইটার সাথে আমরা যদি শর্ট করি তাহলে দেখব যে এমসিবিটা পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার প্লাস দিয়ে আমি শর্ট করব। দেখেন এমসিবিটা আমার সাথে সাথে পড়ে গেল। ঠিক আছে, আমি শর্ট করার সাথে সাথে এমসিবিটা পড়ে গেল। খুব সুন্দরভাবে কাজ করছে। এটা আমরা আরেকবার দেখব, যে আরেকবার আমরা রিলোড করলাম, অন করলাম, আবার যদি আমি এভাবে শর্ট করি দেখেন সাথে সাথে আমার পড়ে যাচ্ছে। তো সুন্দরভাবে কাজ করছে। এখন ভেতরে কিভাবে কাজ করছে সেটাও আমরা দেখব। এমসিবি দিয়ে কানেকশান প্রক্রিয়াটা আমরা দেখে আসলাম। চলেন এখন আমরা এমসিবিটা কিভাবে খুলতে হয় সেটাও দেখব, তার পাশাপাশি এমসিবির ভেতরে কিভাবে কাজ করে ডিটেলসে আমরা জানবো। চলেন আমরা দেখে আসি। এই যে আমাদের এমসিবিগুলা যদি আমরা এই স্ক্রুড্রাইভার দিয়ে বা দেখা যাচ্ছে যে কাঁটা দিয়ে খুলি, এটা আমাদের বুদ্ধিমানের কাজ হবে না। বুদ্ধিমানের কাজ হবে সেটা হচ্ছে ড্রিল মেশিন দিয়ে খোলা। এর ভেতরে দেখেন এখানে আমাদের যে পিনগুলা এপাশেও ভাঁজ করা আছে, এপাশেও ভাঁজ করা আছে। অর্থাৎ আপনি যে পাত দিয়ে বাড়ি মারেন খুব একটা ভালো কাজ করবে না। সেক্ষেত্রে আপনাকে এই মাপের একটা ড্রিল নিতে হবে। অর্থাৎ যত মানের পিনগুলা লাগানো আছে তার থেকে একটু মোটা পিন লাগালেই, মানে মোটা মানের বিট ব্যবহার করলে হবে। সেটা আমি এখন দেখেন আমি এটা দিয়ে জাস্ট এখানে ড্রিল করব। দেখেন না স্যার, আমি যতই চেষ্টা করি খুলবে না, কিন্তু এখানে খুলে দিই। এটা হলো, আমরা এইভাবে খালি হাতে নিয়ে ড্রিল করব। দেখেন বের হয়ে যাচ্ছে, পিনগুলো বের হয়ে যাচ্ছে। আমার হাত যেন না ঠেকে, এটা সাবধানে কাজগুলো করতে হবে। সবগুলো আমার হয়ে গেছে। এখন আমার খুব সাবধানের সঙ্গে আমাকে এই কাজটা তুলে ফেলতে হবে। এটা খুব সাবধানে আমাকে তুলতে হবে। যে আমি তুলে ফেললাম। দেখেন এই যে সম্পূর্ণ সেম জিনিস। দেখেন এটা আর এটা সেম। আপনি যে কোনো এমসিবি যদি খোলেন সবগুলা কোম্পানিরই ম্যাক্সিমাম একইভাবে কাজ করে। একটু গঠন মাঝে মধ্যে চেঞ্জ করা হয়, খুবই কম, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা বায়োমেটালিক স্ট্রিপ, এটা কয়েল, এটা ফিন্স। তো আমরা এখন ডিটেলসে দেখব কিভাবে কাজ করে, সেটা আমি ব্যাখ্যা করব। এই যে আমাদের এমসিবির ভেতরে এটা হচ্ছে আমাদের ফিন্স, এটা হচ্ছে কয়েল, এটা বায়োমেটালিক স্ট্রিপ, এটা ট্রিগার বা ট্রিপ বার, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট প্যানেল। হ্যাঁ, আমরা দেখেন এটা দিয়ে আমরা যখন অফ করব সুইচ হিসাবে, এই যে এই জিনিসটা অন অফ হচ্ছে, দেখেন এটা অন অফ হচ্ছে, অর্থাৎ এটা দিয়ে আমাদের কন্ট্যাক্টটা পাচ্ছে। এখন ভোল্টেজটা যাবে কিভাবে, এটা তো আমাদের নিচে আমরা ভোল্টেজ যখন দিই বা ফেজ লাগাই তখন এই ফেজ এপার দিয়ে ঢুকবে, এই যে বায়োমেটালিক স্ট্রিপ দিয়ে যাবে, এখানে একটা লুজ তার লাগানো আছে, লুজ তারের মধ্যে দিয়ে কয়েলের মধ্যে দিয়ে যাবে, কয়েলের মধ্যে দিয়ে গিয়ে এই যে আমাদের কন্ট্যাক্ট প্যানেলটা যাবে। এখন কন্ট্যাক্ট প্যানেলটা যখন রিলোড করা থাকবে, এভাবে ট্রিগার দিয়ে অন করা থাকবে, যে এটার সাথে এটা ঠেকে গেল, তখন এটা উপর দিয়ে আউটপুট বের হবে। এখন এই এমসিবিটা দুইটা স্টেপে কাজ করে, একটা হচ্ছে ওভারলোড, আর একটা হচ্ছে শর্ট সার্কিট। তো শর্ট সার্কিট আর ওভারলোডকে ব্যাখ্যা করার আগে আমাকে ব্যাখ্যা করতে হবে যে এটা আসলে কোন প্রসেসে কাজ করে। বায়োমেটালিক স্ট্রিপটা যখন বাঁকা হয় এই অংশতে ধাক্কা মারে, যে এই দিকে বাঁকা হয়, উপরের অংশটা একটা মেটাল, নিচের অংশটা আরেকটা মেটাল, উপরের অংশ যেটা থাকে যেদিকে ভাঁজ হবে সেটাতে অল্প হিটেই সেটা বেন্ড হয়। তো এটা অল্প যখন এখানে যখন হিট হবে তখন এটা বেন্ড হয়ে এটার সাথে ধাক্কা খাবে, তখন অফ হয়ে যাবে। দেখেন আমি এটা যখন আমি স্ক্রু ড্রাইভার বা টেস্টার দিয়ে যখন এখানে ধাক্কা দিচ্ছি, দেখেন নিচে নেমে গেল। আর আমি এটাই আবার ধরেন আমি ওভারলোডের মানে শর্ট সার্কিটের বেলা কী হবে, এখানে দেখেন একটা ইয়ে আছে, এদের একটা লোহার একটা বার আছে, যেটা এটা যে মানে পিস্টনের মতো, যে এটাতে যখন আমি দাব দিব এই পিস্টনটা এই নিচের অংশতে ধাক্কা দিবে, যখনই ধাক্কা দিবে এই যে নিচের অংশটা নিচে নেমে যাবে, তখনই আমার আবার ট্রিগার হয়ে যাবে। দেখেন আমি উপর দিয়ে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে আমি উপরে জাস্ট এই পিস্টনটাকে একটু ধাক্কা দিব হালকা করে, এতে নিচে নেমে গেল, সাথে সাথে অফ হয়ে গেল। তাহলে হয় কয়েলের মাধ্যমে পিস্টনটাকে আমাকে নিচের দিকে টানতে হবে, অথবা
মানে ওভারলোড যখন হবে তখন এই বায়োমেট্রিক স্ট্রিপটা বাঁকা হতে হবে। তো এখন আমি এখন ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমে ট্রিগার অন করলাম। এখন কি হবে, যখন আমি ধরেন এটা 6 অ্যাম্পিয়ারের রেটিং দেওয়া আছে, আপনি 80 অ্যাম্পিয়ার টানছেন, তাহলে এটা কিন্তু শর্ট সার্কিট না, কিন্তু ওভারলোড। সেই ওভারলোডের কারণে দেখা যাচ্ছে যে এখানে যেহেতু বায়োমেট্রিক স্ট্রিপ একটা লাগানো আছে, এখানে একটা নির্দিষ্ট মানের মানে অ্যাম্পিয়ারের জন্য বায়োমেট্রিক স্ট্রিপটা ডিজাইন করা হয়, বিভিন্ন অ্যাম্পিয়ারের হয়ে থাকে। কারণ আপনি একা সব এমসিবির গঠন এক, শুধুমাত্র বায়োমেট্রিক স্ট্রিপটা কম বেশি করার কারণে এমসিবিগুলোর রেটিংটা কম বেশি হয়। এই জন্য বায়োমেট্রিক স্ট্রিপটা দাম খুব একটা বেশি হয় না, এই জন্য সব অ্যাম্পিয়ারের এমসিবির দাম সেম থাকে। দেখা যাচ্ছে যে 32 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার এগুলো মানের এমসিবিগুলো প্রায় সেম দাম থাকে, কারণ গঠনমূলক জিনিস একই থাকে, শুধুমাত্র বায়োমেট্রিক স্ট্রিপটা কম বেশি করা থাকে। অল্প একটু পদার্থের কম বেশির কারণে বায়োমেট্রিক স্ট্রিপের অ্যাম্পিয়ারটা কম বেশি হতে পারে। তো যাই হোক, এখন আমার 6 অ্যাম্পিয়ারের জায়গাতে যখন আমি 80 অ্যাম্পিয়ার টানার চেষ্টা করব, তখন ভোল্টেজটা এপার দিয়ে যাবে, কয়েলের মধ্যে দিয়ে যাবে, এই যে এপার দিয়ে যাবে, বায়োমেট্রিক স্ট্রিপ দিয়ে যাবে, লুজ তার দিয়ে ঢুকে এই যে কয়েলের মধ্যে দিয়ে ঢুকে কন্ট্যাক্ট প্যানেল দিয়ে গিয়ে এই যে এখান থেকে বের হবে। তো এখন এই যে 80 অ্যাম্পিয়ারের জন্য কিন্তু এখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, কিন্তু এই পিস্টনটাকে নিচের দিকে টানার জন্য যতখানি শক্তি প্রয়োজন ততখানি শক্তি এই মানে এই কয়েলটা জেনারেট করতে পারবে না বা ম্যাগনেটটা উৎপন্ন করতে পারবে না, সেজন্য এই কয়েলের মাধ্যমে সে অ্যাক্টিভ হবে না। কিন্তু বায়োমেট্রিক স্ট্রিপটা ওই ওভারলোডের কারণে এটা আস্তে আস্তে বাঁকা হওয়া শুরু করবে। যখন বাঁকা হবে, এই যে উপরের দিকে বাঁকা হতে থাকবে, বাঁকা হয়ে যখন এখানে ধাক্কা দিবে তখন এই যে অফ হয়ে গেল। এবার আসি শর্ট সার্কিট। যখন আমাদের শর্ট সার্কিট, তার মানে কি, দেখা যাচ্ছে আমার 6 অ্যাম্পিয়ারের এমসিবি লাগানো আছে, শর্ট সার্কিট মানে দেখা যাচ্ছে ওখানে অ্যাট এ টাইম কয়েক মিলি সেকেন্ডের জন্য 200, 300, 400 অ্যাম্পিয়ারের বেশি সে টানা শুরু করে। তো সেক্ষেত্রে এই এত পরিমাণে ম্যাগনেট জেনারেট করবে, এই পিস্টনটাকে সে নিচের দিকে টেনে আনবে। যখনই নিচের দিকে টেনে আনবে, এখানে ট্রিগার প্যানেলকে ধাক্কা দিবে, তখনই আবার শর্ট মানে এই এয়ারটা অফ হয়ে যাবে বা এমসিবিটা কাট অফ করে দেবে। দেখেন আমি এখানে ধাক্কা দিয়ে দেখাচ্ছি যে এইভাবে এই প্রসেসে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে এই ফিন্সটা কী কাজ করে। এখন দেখেন, এটা জটিল কিছু না, এটার সাথে কোনো সংযোগই দেওয়া নাই, শুধুমাত্র যে এখানে আউটপুটেরটা এখানে লাগানো আছে। কি হয়, যখন আপনি কন্ট্যাক্ট প্যানেলটা এজে ঠেকালেন, হ্যাঁ, যখন ধরেন একটা 200 অ্যাম্পিয়ারের জিনিস আপনি কন্ট্রোল করছেন, বা দেখা যাচ্ছে 100 অ্যাম্পিয়ারের জিনিস কন্ট্রোল করছেন, বা দেখা যাচ্ছে যে 50 অ্যাম্পিয়ারের জিনিস কন্ট্রোল করছেন, সেক্ষেত্রে হ্যাভি অ্যাম্পিয়ার এপার দিয়ে কিন্তু যাচ্ছে। যখনই আপনি ট্রিগারটা অফ করার চেষ্টা করবেন, এখানে দেখেন অফ হওয়ার চেষ্টা করবে, এই জিনিসটা নিচের দিকে সরে আসবে। যখনই সরে আসতে থাকবে, তখন সেখানে একটা প্লাজমা বা স্পার্ক তৈরি হবে। সেই স্পার্কটা অন্যান্য জায়গাতে গিয়ে ডিফেক্ট তৈরি করতে পারে বা অন্যান্য পার্টসপাতির ক্ষতি করতে পারে। এই প্লাজমাটা যেন রিডিউস করা যায় বা কমানো যায় বা ভ্যানিশ করা যায়, সেজন্য এখানে একটা ফিন্স লাগানো আছে। এই ফিন্সের মধ্যে এই স্পার্কটা চারিদিকে গিয়ে রিডিউস হয়ে যায়। আমি যদি একটা ফিন্স দেখাই, দেখেন ফিন্সের মধ্যে জাস্ট কিছুই করা নাই, শুধুমাত্র অ্যালুমিনিয়ামের পাত সিরিয়ালে সাজানো আছে। এখন আমি যদি এই স্টিকারগুলো তুলে ফেলি, তাহলে দেখেন কারোর সাথে কারো কানেকশানই নাই, জাস্ট গ্যাপ করে সাজানো আছে। দেখেন এটা এভাবে বসানো আছে যেন এই স্পার্কটাকে রিডিউস করা যায়, এর বাইরে তেমন কোনো কিছুই থাকে না। আর এখানে একটি স্প্রিং লাগানো আছে যেন ট্রিগারটাকে রিলোড করা যায়, যেন একটু হালকা পরিমাণ এনার্জি যদি পায়, সেক্ষেত্রে দেখেন কত জোরে নিচের দিকে নেমে যাচ্ছে। অর্থাৎ যখনই শর্ট হবে, কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই এই এমসিবিটা ট্রিপ হয়ে যাবে। যদি ট্রিপ না হয়, তাহলে বুঝতে হবে আমাদের এমসিবিটা নষ্ট। এখন আমরা এমসিবিটা কিভাবে কেনার সময় টেস্ট করব, সেটা আমরা চেক করব। বাজারে এত পরিমাণে নকল এমসিবি বের হয়, সেটা বোঝাই দেয়। তারপরও অনেক ভালো ভালো কোম্পানির এমসিবিও টেস্ট করার কোনো অপশান থাকে না। তো টেস্ট করতে গেলে আপনার খুব সিম্পল মেথড ফলো করতে হবে। যেমন আমার কাছে একটা প্রদীপের ধরেন একটা এমসিবি, এটাতে ফাংশনটা দেওয়া আছে যে এটা আমি প্রথমে রিলোড করে নিব। যে এটা হচ্ছে রিলোড, মানে অন করে নিলাম। অন করার পর দেখেন এখানে একটা অপশান দেওয়া আছে, এখানে হালকা করে কলমের নিব দিয়ে আমি হালকা করে নিচের দিকে হালকা করে নামার চেষ্টা করব। ঠেকালেই দেখেন এই জিনিসটা পড়ে যাবে খুব দ্রুত। জাস্ট একটু করে ঠেকাবো, তাহলে নিচের দিকে মানে পড়ে যাবে। যত দ্রুত এটা নিচের দিকে পড়ে যাবে বা কাট অফ হয়ে যাবে, তখন আপনাকে বুঝতে হবে তত বেশি ভালো এমসিবি এটা। আর এই যে আমার কাছে এটা গ্লোবের আছে, গ্লোবের দেখেন কোনো টেস্ট করার কোনো অপশানই দেয়নি। এই যে এটা হচ্ছে ওয়ালটনের টেস্ট করার অপশান আছে। দেখেন এই যে ওয়ালটনের এমসিবি, দেখেন এখানে ঘাট, এটা দেখেন এই দিকে নিচের দিকে একটু ঠেকালেই, মানে নিচের দিকে একটু ঠেকিয়ে উপরের দিকে ঠেললেই দেখেন নিচের দিকে কত জোরে পড়ে যাচ্ছে। তার মানে এগুলো ভালো মানের এমসিবি। ট্রিপ করতে হবে। আর যদি এমসিবি অন
করার পরে যদি একাই পড়ে যায় তখন বুঝতে হবে আপনার এমসিবিটা নষ্ট হয়ে গেছে। আবার অনেক সময় দেখা যায় আমরা বাসা বাড়িতে যে এমসিবিটা ব্যবহার করি ইউজ করতে 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 বায়োমেট্রিক স্ক্রিপ্টের মান খুবই কম হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তখন একটু দেখা যাচ্ছে 6 অ্যাম্পিয়ারের এমসিবি আপনার 3 অ্যাম্পিয়ার দিচ্ছে, তাও দেখা যাচ্ছে টিপ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে এমসিবিটা চেঞ্জ করতে হবে। এমসিবিগুলো সার্ভিস হয় না, সরাসরি ওয়ারেন্টি থাকে, যদি ওয়ারেন্টি থাকে রিপ্লেস করতে পারবেন, কিন্তু এমসিবি ঠিক হয় না, একটার পরিবর্তে আরেকটা আপনাকে তখন রিপ্লেস করে লাগাতে হবে। আপনারা যারা প্র্যাকটিক্যালে করবেন অবশ্যই অনেক সতর্কতার সঙ্গে করতে হবে। অনেক অভিজ্ঞতা যদি না থাকে সেক্ষেত্রে কারেন্টে সরাসরি এভাবে কাজ করবেন না, কারণ আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদি মনে করেন যে না নিজে এক্সপেরিমেন্ট করব, সেক্ষেত্রে সব রকম সতর্কতা অবলম্বন করে কাজগুলো করার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে যে এমসিবিটা আমি এই কানেকশানটা খুলে আমাদের যে খোলা কানেকশানটা আছে সেটা আমরা দিব। এখন এটা সেম, ঠিক আছে? এখন শুধুমাত্র আমাদের যে নিচের অংশ যেটা আছে এটাতে আমাদের কি ফেজ ঢুকবে, তাহলে আমরা এই স্ক্রু দিয়ে খুলি এইভাবে, এবার আমরা স্ক্রুটা টাইট করে দিই। এখন এটা যেহেতু বাইরে একবারে, হ্যাঁ, একটু অনেক রিস্ক থাকবে, তবে যদি দেখেন তাহলে আপনি জিনিসগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আসলে বিষয়টা কি হচ্ছে। আমি এটা টাইট করে লাগিয়ে দিলাম। আর আউটপুটের তার কোনটা? এটা যদি আউটপুটের তার হয় সেক্ষেত্রে আমি এইভাবে লাগিয়ে দিলাম আপাতত। এটা আমার লাগানো হয়নি ভালো, আমি একটু ঠিকভাবে লাগাই। যে আমার এই পাশে লাগাইতে হবে। আচ্ছা, এখন আমাদের সম্পূর্ণ রেডি। এখন আমরা আগে অন হচ্ছে কিনা এটা দেখব, হ্যাঁ, খুব সাবধানে ট্রিগারটা অন করে দেবো। আচ্ছা, ঠিকই রাখলাম। এখন আমরা না লড়িয়ে সুন্দরভাবে এই প্লাগটা লাগিয়ে দিব। আচ্ছা, আমরা মাল্টিপ্লাগটা একটু ওপাশে রাখি, তাহলে আমাদের একটু দেখাইতে সুবিধা হবে। মাল্টিপ্লাগটা আমাকে অনেক সাবধানে লাগাইতে হবে। অনেক সময় ফেজ মাল্টিপ্লাগের ইনপুটে ঘুরে যাওয়ার কারণে সুইচ অফ করার অবস্থাতেও আমার ফেজ আসতে পারে। সেক্ষেত্রে দেখেন এটা। এখন আমি দেখব যে লাইটটা চলছে কিনা, জাস্ট এভাবে লাগাবো। যে লাইটটা চলছে তার মানে ফেজ আসছে। এখন আমি সরাসরি টেস্ট করব। আমি একটু দেখাই, ক্যামেরাতে হয়তো বা দেখা যাচ্ছে না, এবার ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। এই যে আমার লাইটটা আমি টেস্ট করে দেখব। দেখেন এই যে লাইটটা চলছে। এখন আমি সরাসরি প্লাসের মাধ্যমে শর্ট করব, তাহলে আমরা বিষয়টা খুব সুন্দরভাবে দেখতে পাবো। যে প্লাসের মাধ্যমে যখন শর্ট করছি, দেন এমসিবিটা সাথে সাথে নিচে নেমে গেল। আমরা বিষয়টা আরেকবার ফলো করব। আরেকবার আমরা রিলোড করব। রিলোড করার জন্য আগে প্লাগটা খুলে ফেলবো। খুলে ফেলে আরেকবার আমরা অন করব। দেখেন বিষয়টা কত দ্রুত হচ্ছে। হ্যাঁ, আমরা যে অন করলাম, অন করার পর এই যে এখানে আরেকবার আমরা শর্ট করব। দেখেন খুব ভালোভাবে এই জায়গাটা খেয়াল করবেন, এই জায়গাটা। তাহলে দেখেন খুব দ্রুত আমার অন, মানে এটা কাট অফ হয়ে গেছে। তো সম্পূর্ণ প্রসেস কিন্তু আমরা ডিটেলসে দেখলাম। তো এখন আমরা ডাবল পোল এমসিবি কীভাবে কানেক্ট করতে হয় সেটা আমরা দেখব। এমসিবি সম্পর্কে যেহেতু সব কিছু ডিটেলসে জেনেই গেলেন, এখন প্রপারভাবে আপনাকে ইনস্টল করা জানতে হবে কীভাবে মানে তারটা কানেক্ট করতে হয়। এটা ডাবল পোল দিয়ে আমি শুরু করি। ধরেন আমি নিচ দিয়ে ফেজ আর নিউট্রাল দিব, উপর দিয়ে ফেজ আর নিউট্রাল পাবো। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, তারটা একটু বড় মাপে সিলবেন, এভাবে বড় করে সিলবেন। সিলার পরে সুন্দরভাবে পেঁচাবেন। পেঁচানোর পরে এখানে আবার এই অংশটা একটু ভাঁজ দিয়ে দেবেন, তাহলে তারটা ভালো গ্রিপ পাবে। এই অংশটা আমি সুন্দরভাবে এমসিবির একটা ইনপুটে লাগাবো। তো এটাও সেমভাবে তাই করব, সুন্দরভাবে পেঁচাবেন। পেঁচানোর পরে আমার এই যে, আর এমসিবির উল্টা সোজা মনে রাখার বুদ্ধি হচ্ছে লিখা যদি সোজাভাবে থাকে তাহলে নিচের দিকটা ইনপুট, তাহলে ফেজ সবসময় বামে দিতে হবে আর নিউট্রাল সবসময় ডানে দিতে হবে, এটা মনে রাখতে হবে যদি ডাবল পোল হয়। এটা নিয়ম। ফেজ আমার বামে দিলাম, আর এই যে নিউট্রাল এটা আমাকে ডানে দিতে হবে।
আমি যখন স্ক্রুটা খুলছি দেখেন এখানে একটা ঘাট তৈরি হবে, দেখেন স্ক্রুটা খুলছি, অনেকে স্ক্রু যেখানে খুলে সেখানে ভরার চেষ্টা করে, এটা যে যত বেশি খুলবো তত বেশি ঘাট তৈরি হবে। দেখেন এই যে বামের অংশটা দেখেন ঘোরাচ্ছি, তাহলে আমরা এই যে খুললাম, খুলে আবার সেমভাবে সুন্দরভাবে এইভাবে কানেক্ট করে দেব। তাহলে আমরা যে অংশতে ফেজ ইনপুট দিয়েছি সেই অংশতে ফেজ আউটপুট পাবো। সেক্ষেত্রে আমার যে উল্টা করে লাগালে সমস্যা নাই, কিন্তু লাগাবেন না, এটা লাগানো উচিত না, যেহেতু বামে ফেজ, বাম থেকে আমরা ফেজি বা লাল তার কানেক্ট করব। আমরা যখন সামনে ডিবি বক্স ডিজাইন করব তখন আমরা আরও ডিটেলসে দেখব। এই যে আমার এটা নিউট্রাল, এটা সরাসরি নিউট্রালটা আমি এই যে এটা এই প্রান্তটাকে খুলবো, খুলে আমি লাগিয়ে দেবো। আমার যে কাজটা কমপ্লিট, এখন যে হোল্ডার কানেক্ট করব, হোল্ডার কানেক্ট করে আমি সরাসরি মাল্টিপ্লাগের মাধ্যমে টেস্ট করব আসলে কাজটা করছে কিনা। এই যে মাল্টিপ্লাগের সঙ্গে আমি লাগিয়ে দিলাম, লাগিয়ে দিলে দেখেন এই যে আমার এখন এটা অন করলে এই যে কারেন্ট চলছে। এখন দেখেন আমার এখানে ফেজ আছে কিনা দেখি, যে এখানে আমার ফেজ নাই কিন্তু এখানে ফেজ আছে এটা, কিন্তু সুইচ যখন আমি অফ করে দিলাম তাও দেখেন ফেজ আছে, কারণ আমার যে ইনপুটের প্লাগটা সেটা ঘোরানো আছে, অর্থাৎ এই মাল্টিপ্লাগের যে লাইনটা সেটা আমার ঘোরানো আছে। সেটা যদি আমি ঘুরিয়ে দিই তাহলে দেখেন একটু ঘুরে দেওয়ার চেষ্টা করবো, যে মাল্টিপ্লাগের মেন লাইনটা ঘুরিয়ে দিলাম, এখন দেখেন সুইচ অফ আছে তাও কোথাও ফেজ নাই, তার মানে কি কোথাও ফেজ নাই, ঠিক আছে। তাহলে আমি যখন সুইচ অন করব তখন আমার এই যে ফেজে পাচ্ছে, আর নিউট্রালে কোনো ফেজ নাই। কিন্তু এখানে কি যখন আমরা অন করলাম লাইটটা জ্বলছে। এখন একটা জিনিস ফলো করবেন, আমি মাল্টিপ্লাগের লাইনটা ঘুরিয়ে দেবো, আর এই যে ইনপুটে খালি সুইচটা অফ রাখবো, সুইচটা অফ রাখলাম, এখানে ফেজ ছিল, একটু ওয়েট, এই যে এখানে আমাদের ফেজ নাই, এখানেও ফেজ নাই। এখন আমরা সুইচের লাইনটা ঘুরিয়ে দেবো, সুন্দরভাবে আমার প্লাগটা ঘুরিয়ে দিলাম, সেক্ষেত্রে দেখেন আমার এখানে ফেজ আছে। এখন এখানে যেহেতু ফেজ আছে, এখানেও ফেজ কীভাবে আসলো, এটা একটা অনেক বড় সমস্যা না। এটার কারণ হচ্ছে এখানে ইন্ডাকটিভ লোড আছে, যেটা দিয়ে সুইচিং করা হয়েছে সেটা নিউট্রাল, এই জন্য ফেজ চলে আসছে। ফেজ যখন চলে আসছে, এই ফেজ এপার দিয়ে আসছে, এপার দিয়ে এসে এপার দিয়ে ঘুরে গিয়ে এপার দিয়ে এসে এখানে ব্যাক করছে, এবং এখানেও দুইটাই ফেজ হয়ে আছে। তাহলে দেখেন, তাহলে আমাদের যদি ডাবল পোল হয় সেক্ষেত্রে যদি আমি অফ রাখি, সেক্ষেত্রে আমার এখানে ফেজ হোক বা এখানে ফেজ হোক, যাই ফেজ হোক, কিন্তু এখানে কোনো ফেজ নাই, কারণ এটা ডাবল পোলে এই হচ্ছে সুবিধা। তা এখন যখন আমি অন করব তখন দেখেন লাইটটা জ্বলছে না, কিন্তু ফেজ নাই, যে এখানে ফেজ আছে। যখন অফ করব এখানে ফেজ নাই। এখন আমি যখন এই সুইচটা অন করে দিব তখন দেখেন কোনো পাশেই এখানে ফেজ আছে, কিন্তু এখানে কোনো ফেজ নাই। তো সেক্ষেত্রে আমার এই যে এটা যখন অন করব তখন আমাদের ফেজটা পেলাম। তো এই জন্য আমাদের ইনপুটে সবসময় মেন লাইনে প্রথমে আমাদেরকে একটা ডাবল পোলের এনসিবি লাগাইতে হবে। ভিডিওটা দেখেন কত লম্বা হয়ে গেল, কিন্তু আমাকে এত লম্বা করার প্রয়োজন হলো কারণ আমি একসাথে সব কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম। এমসিবি কত ধরনের হয়, এসপি, ডিপি, টিপি, টিপিএন বা টিপিএনকে 4পিও বলা হয়। এটা এমসিবির সিম্বলটা আঁকানোর দরকার আছে, সেটা হচ্ছে আমি একটু দেখাই। এমসিবিটা যে আমরা এইভাবে আঁকাই, দেখেন আমাদের এমসিবিটা কী কী কাজ করে, একটা সুইচের কাজ করে, তাহলে সুইচের সিম্বল আঁকাইতে হবে। একটা ওভারলোডের কাজ করে, তাহলে ওভারলোডের সিম্বল আঁকাইতে হবে। আর একটা শর্ট সার্কিটের কাজ করে, মানে শর্ট সার্কিট হলে সেটা প্রোটেকশন দেয়, তাহলে শর্ট সার্কিটের সিম্বলটা আঁকাইতে হবে। তাহলে কি করতে হবে, প্রথমে আমরা সুইচের সিম্বলটা আঁকাই। এটা হচ্ছে আমাদের সুইচের সিম্বল, দেখা যাচ্ছে এরকম, এটা হচ্ছে সুইচ। আর আমাদের বলি না শর্ট সার্কিট, এটা হচ্ছে আমাদের শর্ট সার্কিটের সিম্বল। আর ওভারলোড, এটা হচ্ছে ওভারলোডের সিম্বল। তো তিনটাকে যখন আমরা একজাত করব, এটা সুইচ, এটা শর্ট সার্কিট, আর এটা হচ্ছে ওভারলোড। ছোট লেখা, অত আমি বলেই তো দিলাম, অত দেখা মানে বোঝার দরকার নেই। এখন আমরা এই তিনটাকে মার্জ করে দেব। কিভাবে করে দেব দেখেন, প্রথমে আমরা সুইচ আঁকালাম, এটা সুইচ, তারপর আমাদের শর্ট সার্কিট, তারপরে আমাদের ওভারলোড। এটা হচ্ছে আমাদের এমসিবির সিম্বল, SYMBOL সিম্বল। এই জিনিসটাই দেখেন মানুষ ব্যাখ্যা করতে পারে না,
এত যে প্রত্যেকটা জিনিসের মধ্যে যে অর্থ লুকিয়ে থাকে এটা খুব একটা মানুষ ব্যাখ্যা করতে পারে না। তো যাই হোক, আমার এটা হয়ে গেল। আর বাংলাদেশে পাওয়া যায় 6 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, আর 32, 40 বা 63, এর বাইরে তেমন একটা এমসিবি পাওয়া যায় না। রেটিং অনুযায়ী সি রেটিংটা পাওয়া যায়, বাদবাকি রেটিং খুব কম পাওয়া যায়। কিছু কিছু কোম্পানি ডেভেলপ করে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে, উদাহরণও দেওয়া আছে। আর এমসিবির পূর্ণরূপ হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, ঠিক আছে। আর এখানে যে রেটিংটা দেওয়া আছে টাইম, এটা হচ্ছে কত গুণ, বা দেখা যাচ্ছে আপনার একটা 5 অ্যাম্পিয়ার এমসিবি যদি আপনি এ মানের লাগান, সেক্ষেত্রে 2 থেকে 3 গুণ অ্যাম্পিয়ার সহ্য করতে পারে, অর্থাৎ 2 থেকে 3 গুণ যদি আপনি মানে লোড দেন, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর অফ হবে। আর তার থেকে কম দিলে আর একটু কম সময় পর অফ হবে। আবার যত মানের ব্যবহার করবেন তার থেকে কম যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে এমসিবিটা ট্রিপই করবে না। যে ঠিক এরকম যে আপনি 6 অ্যাম্পিয়ারের এমসিবিতে 5 অ্যাম্পিয়ার লোড লাগাচ্ছেন, তাহলে এমসিবিটা কখনোই ট্রিপ করবে না। কিন্তু 6 অ্যাম্পিয়ারের এমসিবিতে যখন আপনি 10 অ্যাম্পিয়ারের কোনো লোড চালাবেন, একটা নির্দিষ্ট লং সময় পর এমসিবিটা ট্রিপ করবে। এটা হচ্ছে এটার অর্থ। আর এই মানে এই গুণের উপরে ভিত্তি করে একটা নির্দিষ্ট একটা সময়ের কাট থাকে, এই সময়ের মধ্যে এমসিবিটা অফ হবে। তারপরে বর্তমানে মানে আমাদের বাংলাদেশে খুব একটা ভালো মানের এমসিবি পাওয়া যায় না। যতই রেটিং দেওয়া থাক, খুব একটা সঠিক মানে যে এই যে সময়ের বিষয়টা, মানে গুণের বিষয়টা, এটা কাজ করে না। আপনার সি রেটিং, বি রেটিং বা কে রেটিং বা জেড রেটিং, এটা অনুযায়ী কাজ করলেও নির্দিষ্ট গুণ আকারে যে একে মানে ট্রিপ করতে হবে এটা, বা সময়ে ট্রিপ করতে হবে, সেটা সে পারে না। তো যাই হোক, আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ। ভালো থাকবেন এবং গবেষণার মাধ্যমে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবেন। মনে রাখবেন, পরিশ্রম কখনো পারিশ্রমিককে নিরাশ করে না। যত বেশি পরিশ্রম করবেন, ভিডিওগুলো যতই লম্বা হোক, এই পরিশ্রমের মাধ্যমে আপনি যত বেশি শিখতে পারবেন কম সময়ে, তত বেশি আপনি এগিয়ে যেতে পারবেন। তো যাই হোক, আজকে আর কথা না বাড়াই, সামনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসবো। আমি চেষ্টা করব সামনে আরসিবিও নিয়ে ব্যাখ্যা করা। আরসিবিও সম্পর্কে বাংলাদেশে তেমন একটা মানুষ জানে না, কিন্তু প্রত্যেকটা দেশে বলা হয় একটা এমসিবির আগে একটা আরসিবিও ব্যবহার করতে। তো যাই হোক, এতক্ষণ আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন।